আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো? কেমন চলছে সবকিছু? আমরা এখন হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের লাস্ট অধ্যায় আমরা শুরু করছি, যোগজীকরণ, দশম অধ্যায়। তো যোগজীকরণ অধ্যায়টা অনেকেই মানে স্কিপ করে ফেলো সিকিউ এর জন্য। যাদের প্রিপারেশন একটু খারাপ, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই সিকিউ এটাতে টার্গেট করে না, বিকজ সিকিউ এর ক্ষেত্রে এই অধ্যায় থেকে অতিরিক্ত রকমের ভ্যারাইটির কোশ্চেন আসে, মানে টাইপ হিউজ। এই অধ্যায়ে অনেক টাইপ। তো সেই ক্ষেত্রে বাচ্চারা ম্যাক্সিমাম কেসে যেটা করে, এই অধ্যায়ে সিকিউর জন্য টার্গেট করে না, পড়ার দরকার টুকটাক পড়ে রাখে, বাট মনের মধ্যে একান্ত আকুল আশা থাকে না যে এটা থেকেই সিকিউ অ্যান্সার করবে। তো এমসিকিউ তো করা লাগবে ভাই। এমসিকিউ তো এরকম মানে নাই যে মানে 5টার মধ্যে 2টা বা এরকম তো কোনো টেকনিক নেই। এমসিকিউ সবগুলোই উত্তর করতে হবে। তো আমি এখন সামনের অল্প কিছুক্ষণ সময়, কয়েক ঘন্টা আর কি, তো এমন কিছু জিনিসই পড়াবো যেগুলো শুনলে, যেগুলো বুঝলে, যেগুলো পড়লে, যেগুলো প্র্যাকটিস করলে তোমার এইচএসসি পরীক্ষায় ইনশাল্লাহ যোগজীকরণ থেকে সবগুলো এমসিকিউ তুমি পারবা। ওকে, তো আমি এমনভাবেই পড়ায় রাখবো যাতে করে তুমি এমসিকিউতে না আটকাও, ইভেন মানে তুমি খুব কনফিডেন্টলি যোগজীকরণের এমসিকিউ গুলো উত্তর করতে পারো। যদিও তোমার সিকিউ এর জন্য এই অধ্যায়টা পড়া নাই, তারপরেও মানে আমি ধরে নিচ্ছি তুমি এই অধ্যায় জীবনেও পড়ো নাই। তুমি এখন পরীক্ষার আগ দিয়ে এই ভিডিওটা দেখছো যাতে করে যোগজীকরণ তোমার এমসিকিউ কভার হয়ে যায়। সিকিউ পারো চাই না পারো, তোমার এই মোমেন্টের দরকার নেই। ধরে নিলাম সিচুয়েশন তো মানুষের খারাপ ভালো অনেক রকমই হয়, যাই হোক। তো আমি ওইবার এই চিন্তা করে পড়াই দিচ্ছি যে এই ছেলে কিচ্ছু পারে না সিকিউ, এখন ওরা কি কি পড়াই দিলে ও এমসিকিউর জন্য ফুললি রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শোনা এবং এগুলোকে আমল করা আর কি। আচ্ছা, তো এখন আমরা যোগজীকরণ শুরু করব। তো যোগজীকরণের যে বেসিক কনসেপ্টটা একটু বুঝাই রাখি। মেইন ব্যাপার হচ্ছে, খেয়াল করো যে তোমাকে যদি কেউ বলে যে ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লাইক সাইন এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স, তোমাকে কেউ বললো ডিডিএক্স অফ সাইন এক্স অন্তরীকরণ আর কি, তো অন্তরজটা কত হবে? কজ এক্স হবে। তো সাইন ফাংশনটাকে অন্তরীকরণ করলে কজ এক্স হয়। তাহলে অন্তরীকরণ কিন্তু অনেকটা ফাংশনের মতো আচরণ করছে, যদিও না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি। অন্তরীকরণ যে সিস্টেমটা, আচ্ছা ফাংশন বাদ দাও, প্রসেস। অন্তরীকরণ তো অবশ্যই একটা প্রসেস, তাই না? যে প্রসেসের মাধ্যমে তুমি সাইন থেকে কস পাচ্ছ। আমি যদি বলি যে আমাকে এমন একটা প্রসেস সিস্টেম বের করে দাও, এমন একটা প্রসেস বের করে দাও যেই প্রসেসটা কসকে সাইন বানায় দিবে। আমি আবারও বলছি, অন্তরীকরণ হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে সাইন অন্তরীকরণ হয়ে কজে রূপান্তরিত হলো। আমি যদি বলি আমাকে এমন একটা উল্টা প্রসেস বানায় দাও, এটা আর উল্টা একটা প্রসেস বানায় দাও যেখানে আমি ইনপুটে কজ লিখবো আর সাইন আউটপুট আকারে পাবো, সেই প্রসেসটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ডিফারেন্সিয়েশন যেই প্রসেস, ইন্টিগ্রেশন তার বিপরীত প্রসেস। ডিফারেন্সিয়েশনে একটা ইনপুট দাও এবং একটা আউটপুট পাও, ইন্টিগ্রেশনের মধ্যে সেই আউটপুটটাকে ইনপুট আকারে দিচ্ছ এবং এটার ইনপুটটা তুমি আউটপুট আকারে পাবা। অর্থাৎ এই যে কজ এক্স এর ইন্টিগ্রেশন, এই যে এমনি লিখতে হয়। অন্তরীকরণ যেমন উপরে ডি নিচে ডিএক্স, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বামে এই চিহ্ন ডানে ডিএক্স। ইন্টিগ্রেশন করলে তোমার, অর্থাৎ এইটাকে ইন্টিগ্রেশন করলে এই উত্তরটা পাবা, এবং আমরা ট্র্যাডিশনালি এখানে একটা সি দেই। কারণ আছে, এটার কারণ আছে, বাট আমি এগুলো ব্যাখ্যা করে সময় নষ্ট করতে যাচ্ছি না আর কি। তো এই হলো মেইন বেসিক কথাবার্তা। অর্থাৎ কোনো একটা ফাংশনকে অন্তরীকরণ করলে আমরা আরেকটা নতুন ফাংশন পাই স্বাভাবিকভাবে। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এমন একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে আমি অন্তরীকরণের উত্তরটা বসাবো আর প্রশ্নটা আউটপুট আকারে পাবো। লাইক কজ আমি ইনপুট দিব, আউটপুটে আমি সাইন পাবো, মানে উল্টা কাজ করে দেবে, অন্তরীকরণের উল্টা কাজ করে দেবে। সো দিস ইজ কল্ড ইন্টিগ্রেশন। এটাই মেইন বেসিক কনসেপ্ট। ওকে, এখন তোমার কিছু সূত্র মনে রাখা লাগবে, এই সূত্রগুলো ব্যবহার করে করে আমরা কাজ আগাবো। যেমন তোমার আশা করি মনে আছে যে ডিডিএক্স অফ এক্স পাওয়ার এন, এটার একটা সূত্র ছিল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক সেম ভাবে এক্স পাওয়ার এন এর যদি ইন্টিগ্রেশনের জন্য কি করতে হয়? বামে এই চিহ্ন, ডানে এই চিহ্ন। ওকে, তো সেটার সূত্রটা হচ্ছে যে এক্স এর পাওয়ার 1 বেড়ে যাবে, এবং সেই বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হবে, আর যে বললাম ট্র্যাডিশনালি লাস্টে একটা সি। কারণ আছে বাট বলছি না আর কি। যাই হোক, তাহলে কি হলো? এক্স এর পাওয়ার যে কোনো এক্স পাওয়ার 5, এক্স পাওয়ার 3/2, এক্স পাওয়ার 7, মানে এক্স এর পাওয়ার যে কোনো ভগ্নাংশ থাকুক, পূর্ণ সংখ্যা থাকুক, নেগেটিভ থাকুক, হোয়াট এভার দ্যাট ইজ, এক্স এর যাই পাওয়ার দিবে সেই পাওয়ারটাকে তুমি 1 বাড়ায় দিবা, সেই বর্ধিত পাওয়ার দিয়ে তুমি নিচে ভাগ করবা। তো এটাই বললো যে এক্স টু দি পাওয়ার এন এর যোগজ হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, সেই পাওয়ারটাই নিচে লিখে দিবা, লাস্টে প্লাস সি। আচ্ছা, এই সূত্রটা কখন প্রযোজ্য? এই সূত্র তখনই প্রযোজ্য যখন n এর মান নট ইকুয়াল টু -1। কেন?
n এর মান যদি -1 হয় তাহলে নিচে 0 চলে আসে, লাইক -1 + 1, তাহলে নিচে 0 চলে আসে, অসংজ্ঞায়িত ভ্যালু আসে। সো সেই ক্ষেত্রে x এর পাওয়ার যদি -1 হয় তাইলে কেবল আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না, আদারওয়াইজ বাদ বাকি সমস্ত x এর পাওয়ারের জন্যই এই সূত্র ইউজ করা যায়। ঠিক আছে, এখন আসো ইন্টিগ্রেশন অফ 1/x, অর্থাৎ যদি মনে করো এরকম হইলো যে এখানে x এর পাওয়ার তুমি -1 দিলাই, মানা করেছে এরপরেও তুমি দিলা, এখন কি হবে? সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করব। কি সূত্র আমি তোমাকে বুঝাই বলি, খেয়াল করো। তোমাকে যদি নর্মালি আমি জিজ্ঞেস করতাম যে ddx অফ ln x, বলো অন্তরীকরণটা কত হবে, মানে অন্তরীকরণ করলে কত হবে অ্যান্সার? 1/x আসবে, স্বাভাবিক। তাহলে এখন যদি আমি বলি আচ্ছা তাহলে 1/x কে আমি যোগজীকরণ করতে যাচ্ছি, উত্তরটা কত হবে? তাহলে ডিরেক্টলি এটা অ্যান্সার পাবো না, তুমি বলো। অন্তরীকরণ, এইটাকে অন্তরীকরণ করলে এই উত্তর আসে, তাহলে এটাকে যোগজীকরণ করলে এই উত্তর আসবে, তাহলে 1/x কে যোগজীকরণ করলে কি ln x আসা উচিত না? এবং স্বাভাবিকভাবে ln x ই আসবে, লাস্টে একটা প্লাস সি। সো এই হচ্ছে উত্তর, 1/x কে যোগজীকরণ করলে ln x আসে। বুঝবা কেমনে? তুমি নিজেই নিজেকে জিজ্ঞেস করবা কাকে অন্তরীকরণ করলে 1/x আসে, ln x কে অন্তরীকরণ করলে, তাহলে উত্তরটা ln x হবে। যখনই কোনো যোগজীকরণ পাবা, কোনো ফাংশনের যোগজীকরণ পাবা, তুমি মনে মনে জিজ্ঞেস করবা আচ্ছা কোনটাকে অন্তরীকরণ করলে এটা আসতো, ln কে, তাহলে এটার এই যোগজটা হবে হচ্ছে ln। বুঝছো? অন্তরীকরণের উত্তরকে বলে অন্তরজ, যোগজীকরণের উত্তরকে বলে যোগজ। আচ্ছা, ক্লিয়ার তো নাকি? ওকে, এখন দেখো চট্টগ্রাম বোর্ডে 2023 সালে আসছে, এটা আমাদের 161 নম্বর এমসিকিউ। তো 2023 সালে কি আসছে? 1/x² dx, এটার যোগজটা কত হবে? তো সেক্ষেত্রে খুব সহজ, x⁻² dx। তো সেক্ষেত্রে আমরা কি করব, x এর পাওয়ার 1 বাড়াবো, সেই বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ করব, লাস্টে প্লাস c, অর্থাৎ x⁻−1/−1। তো -1 মানে কি নেগেটিভ, আর x⁻−1 মানে কি 1/x, তাহলে -1/x হবে উত্তর। এন্ড ট্র্যাডিশনালি তো c বসবেই, এটা জাস্ট ট্র্যাডিশন না, এটা একটা লজিক আছে। যাই হোক, না বলতে পারি আসলে, মানে আমি মন চাচ্ছে খুব বলতে c এর কারণটা, বাট টাইম নষ্ট হবে, মানে যাই নেওয়া কোনো লাভ নেই, না যাই নেওয়া লাভ নেই, লস নাই। আচ্ছা, এখন দেখো আমাদের আরেকটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ e⁻x dx, অর্থাৎ e⁻x কার অন্তরজ, এটা হইলো প্রশ্ন। আবার বুঝো, ইন্টিগ্রেশন অফ e⁻x dx, তাহলে এটা কি বুঝাবে যে কোন ফাংশনটা অন্তরীকরণ করলে e⁻x আসে? তুমি বলো কাকে অন্তরীকরণ করলে e⁻x আসবে? e⁻x কেই না, তাইলে এটার যোগজ হবে e⁻x লাস্টে প্লাস c। তো ওই জন্য e⁻x এর যোগজ হচ্ছে e⁻x নিজেই, লাস্টে একটা প্লাস c দিয়ে দিবা। আচ্ছা, এখন তোমাকে আমি কিছু কথা বলি, তুমি অন্তরীকরণ করার সময় এরকম ফাংশন পড়েছো না? এটা একটু পরে উত্তর করছি, মনোযোগ দাও একটু। ddx অফ sin x থাকলে উত্তরটা হয় cos x, তুমি এটা পড়েছো। তারপরে তুমি এটাও পড়েছো, ddx অফ sin 5x থাকলে উত্তরটা হয় cos 5x, এবং এইখানে যেহেতু x এর বদলে অন্য কেউ আছে তাই এটাকে আবারও অন্তরীকরণ করতে হবে এবং সেই অন্তরজের উত্তরটা গুণ আকারে লিখতে হবে, পড়েছো না? ঠিক সিমিলারলি তোমাকে যদি বলি ddx অফ sin 7x + 3, বললাম এটাকে অন্তরীকরণ করো, তখন তুমি এটা খুব ভালো করে জানো যে এখানে x এর বদলে অন্য কেউ আছে, থাকুক, আমি এটাকেই x মনে করি, তখন সাইনকে অন্তরীকরণ করি, তাইলে এখানে হয় cos 7x + 3, এবং এইটার যে অন্তরজ অর্থাৎ 7, সেই 7টাকে আমি আলাদা করে গুণ দিয়ে দেই। এইটা ছিল কোন ক্ষেত্রে, এটা কোন ক্ষেত্রে সত্য? যখন নাকি আমার সাইন ফাংশনের ভিতরে অন্য কোনো ফাংশন থাকে, লাইক x এর বদলে অন্য কোনো, লাইক 5x 7x + 3, এবং অন্যান্য যদি ln x ও থাকে তাও চলে, এইরকম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে এসব ক্ষেত্রে আমরা কি করি? ধরো এরকম একটা ফাংশন পাইলাম, সেসব ক্ষেত্রে আমরা কি করব? সেসব ক্ষেত্রে আমরা যেটা করি যে x এর সহগ বা এটার অন্তরজ তো x এর সহগই হয় মেইনলি, সেই x এর সহগ দিয়ে গুণ করতাম। লাইক এখানে 5x এর অন্তরজ হচ্ছে 5, তাহলে ওই 5 দিয়ে গুণ করি, 7x + 3 এর অন্তরজ হচ্ছে 7, তাহলে 7 দিয়ে গুণ করি, এরকম। ওকে, এখন একটু খেয়াল করো যে কখন x এর সহগ অন্তরজ হয়, কখন হয়। লাইক এদিকে তাকাও, তোমার যদি সাইনের ভিতরে বা যে কোনো ফাংশনের ভিতরে এইরকম একটা লিনিয়ার ফাংশন থাকে, বা তোমাকে একটু বোঝা সহজার্থে mx + c দিলাম, মানে সরলরৈখিক ফাংশন y = mx + c, মানে এটা একটা সরল রেখা আসবে। এরকম যদি সরলরৈখিক ফাংশন থাকে, লিনিয়ার ফাংশন থাকে, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই x এর সহগটাই হয় অন্তরজ, অর্থাৎ এটা cos mx + c হবে, এবং x এর যে সহগ m সেটা দিয়ে আমরা গুণ করি। ঠিক, এটা তো বেসিক কথা। এখন আসো, যদি এমন হয় যে
ইন্টিগ্রেশন অফ ই পাওয়ার এক্স ডিএক্স, এই ই পাওয়ার এক্স এর যোগজ হচ্ছে ই পাওয়ার এক্স নিজেই। আচ্ছা, তো আমি যদি ই পাওয়ার এক্স এর বদলে মানে যে কোনো ফাংশন রেগুলার যে সূত্র আছে সূত্র সবই ঠিক রইল, খালি এক্স এর জায়গায় যদি একটা লিনিয়ার ফাংশন থাকে, লাইক এম এক্স প্লাস সি থাকে, এ এক্স প্লাস বি থাকে, মানে এমন কোন একটা ফাংশন থাকে যেখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ 1, এক্স এর পাওয়ার সর্বোচ্চ 1, মানে ওইটাকে ওয়াই ইকুয়াল টু লিখলে ডিরেক্টলি মনে হবে একটা সরল লেখা। যদি এরকম কোনো ফাংশন থাকে, লাইক এখানে তুমি দিলা মনে করো এ এক্স প্লাস বি, তোমাকে কেউ যদি বলে আচ্ছা ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি, এটা একটা বৃত্তের সমীকরণ, তুমি রাজি হবা? যদি বলে এটা একটা পরাবৃত্তের সমীকরণ, তুমি রাজি হবা? রাজি হবা না। তাহলে আমি যদি জিজ্ঞেস করি রাজি তো হইলা না, তাহলে এটা কিসের সমীকরণ বলো? এটা কিসের সমীকরণ? ভাই সরল লেখার সমীকরণ। অর্থাৎ তুমি ওয়াইটা যদি বাদ দাও, এই জিনিসটা মানে ওয়াই সহ পুরোটা একটা সরল লেখার সমীকরণ। তাহলে আমরা তো এখানে ওয়াই লিখবো না, চলো তো এক্স, তাহলে এই ওয়াইটা বাদ দিলে বাকি যারা থাকে এটাকে আমি বলি সরল রৈখিক ফাংশন। মানে ওয়াই চিন্তা করলে এটাকে যদি ওয়াই মনে করো তাহলে একটা সরল লেখা হবে আর কি। তো এই ধরনের ফাংশনকে বলা হয় সরল রৈখিক ফাংশন, বুঝছো? যেখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1 এবং কোনো ভগ্নাংশ নাই, নেগেটিভ নাই, এক্স এর পাওয়ারে আর কিছু নাই, জাস্ট পাওয়ার হচ্ছে 1, এইরকম, আর একটা ধ্রুবক থাকবে। আচ্ছা, তো যদি এরকম হয় কোনো ফাংশনের এক্স এর বদলে, কোনো ফাংশনের এক্স এর বদলে সরল রৈখিক ফাংশন এ এক্স প্লাস বি আছে, সেই ক্ষেত্রে অন্তরজ বা যোগজ বের করাটা খুবই সহজ। লাইক ই পাওয়ার এক্স এর যোগজ ই পাওয়ার এক্স, ই পাওয়ার এ এক্স প্লাস বি এর যোগজ হবে ই পাওয়ার এ এক্স প্লাস বি। কিন্তু খেয়াল করো, তোমার যখন এখানে এম এক্স প্লাস সি ছিল, এক্স এর সহগ দিয়ে গুণ হইতো অন্তরীকরণের সময় এক্স এর সহগ দিয়ে গুণ হইতো। বাট এই জায়গায় যেহেতু যোগজীকরণ, সেক্ষেত্রে এক্স এর সহগ দিয়ে ভাগ হবে, এক্স এর সহগ দিয়ে ভাগ হবে প্লাস সি, বুঝছো? এক্স এর সহগ দিয়ে ভাগ হবে প্লাস সি, মানে রেগুলার সূত্র বসবে, যেহেতু সরলরৈখিক ফাংশন তাহলে অতিরিক্ত আকারে এক্স এর সহগ দিয়ে ভাগ হবে প্লাস সি, দ্যাটস ইট। এবার আসো, তাইলে আমি একটু আগে তোমাকে শিখাইলাম যে আমার cos x dx এটার মান হয় হলো sin x, এটা যোগজ হয় হলো sin x। তাইলে এখন আমি যদি জিজ্ঞেস করি, দেখো তো কনসেপ্টটা ক্লিয়ার কিনা তোমার, যে তাইলে যদি এখানে cos x না হয়ে cos a x প্লাস b দিয়ে তারপরে dx হয়, আমি জানি cos x dx হলে sin x হবে উত্তর, sin x প্লাস c। তাহলে যদি cos এর এখানে x না থাকে একটা সরলরৈখিক ফাংশন থাকে, তাইলে আমার sin হবে প্রথমত, এবং যেহেতু x এর বদলে একটা সরলরৈখিক ফাংশন আছে, সেই জন্য এই সরলরৈখিক ফাংশনের x এর যে সহগ a, সেই a দিয়ে অতিরিক্ত একটা ভাগ হয়ে প্লাস c হবে উত্তর। বুঝা গেল? দেখো তো, আবার দেখো cos x dx হলে উত্তরটা হয় sin x। cos x এর বদলে যদি একটা লিনিয়ার ফাংশন থাকে, সেই ক্ষেত্রে রেগুলার সূত্র আমি অ্যাপ্লাই করব, করার পরে x এর যে সহগ, সেই সহগ দিয়ে আমি অতিরিক্ত একটা ভাগ করব, তাইলেই আমার উত্তর চলে আসবে। বুঝা গেছে? ওকে, এখন এত জ্ঞান অর্জন করার পরে তোমরা এখন বহুত উচ্চ লেভেলের জ্ঞানী। ওকে, এখন দেখো এইবার তাকায় দেখো, মনে করো তোমাকে আমি বললাম ই পাওয়ার 7x, ই পাওয়ার -7x এইটা বলা হইলো, তাইলে এইখানে আমার ই এর পাওয়ারে x এর বদলে একটা লিনিয়ার ফাংশন আছে -7x। লাইক তোমাকে কেউ যদি বলে y ইকুয়াল টু -7x, তুমি বলবো মূল বিন্দুগামী সরল রেখা, মানে এই -7x হচ্ছে একটা সরল রৈখিক ফাংশন। তাইলে এবার যদি এটাকে কেউ বলে যোগজীকরণ করো, তাহলে ই পাওয়ার x হলে যে সূত্র হইতো এখানেও সেম সূত্র হবে রেগুলার। দেন x এর যে সহগ, সেই সহগ দিয়ে অতিরিক্ত একটা ভাগ হয়ে লাস্টে প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার। বুঝা গেল? এইটাই হইলো যদি x এর বদলে, যদি আমার এখানে থাকা x এর বদলে অন্য কোনো একটা x এর বদলে যদি লিনিয়ার ফাংশন থাকে, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে লিনিয়ার ফাংশনটার x এর যে সহগ, সেই সহগ দিয়ে আমি অতিরিক্ত একটা ভাগ করে ফেলবো। বুঝছো? এইবার তাকায় দেখো, এই কোশ্চেনটা রাজশাহী বোর্ড 23 সালে আসছে, ই এর পাওয়ারে দেওয়া -5x। তাইলে বলো আমার রেগুলার সূত্রটা কি? যে যা ই পাওয়ার x থাকলে ই পাওয়ার x হয় উত্তর, এখানে -5x আছে তাহলে -5x হবে উত্তর। কিন্তু যেহেতু x এর বদলে একটা লিনিয়ার ফাংশন আছে, সেই ক্ষেত্রে x এর সহগ দিয়ে অতিরিক্ত একটা ভাগ হয়ে এইটা হবে ফাইনাল অ্যান্সার। তাইলে আমার উত্তরটা কত হবে? এইটা। বুঝা গেল? এই পড়াশোনা তো সহজ, পড়াশোনা খুবই সহজ, খালি একটু চেষ্টা করলেই হয়। এইবার আসো 5 পাওয়ারে x এইরকম ফাংশন, অর্থাৎ x হচ্ছে পাওয়ারে যদি থাকে, সেই ক্ষেত্রে তুমি কি করবা? তো সেটার সূত্র হচ্ছে এটা,
যে ইন্টিগ্রেশন অফ a পাওয়ার x dx এটার সূত্রটা হচ্ছে a পাওয়ার x বাই ln a প্লাস c। অর্থাৎ যা কোশ্চেন থাকবে সেটা লিখবা x এর জায়গাতে x এর যে বেস সেটার লন তুমি ভাগ করবা অতিরিক্ত। তাইলে তোমাকে কেউ যদি বলে ইন্টিগ্রেশন অফ 10 পাওয়ার x dx, বলো উত্তরটা কত আসবে? তুমি নরমালি 10 পাওয়ার x লিখবা ভাগ x এর বেস হচ্ছে 10, তাইলে তুমি ln 10 দিয়ে ভাগ করবা, লাস্টে গিয়ে প্লাস c। ব্যাপারটা হলো এটা। কেউ যদি তাহলে বলে ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার x না লিখে বললো 5x প্লাস 3 dx, তাহলে তুমি আমাকে বলো এইখানে রেগুলার x এর ক্ষেত্রে এই সূত্র, যদি x এর বদলে একটা লিনিয়ার ফাংশন থাকে তাহলে আমি রেগুলার সূত্র অ্যাপ্লাই করবো, মানে এখানে যা লেখা আছে হুবহু লিখবো 10 টু দি পাওয়ার 5x প্লাস 3। তো এখানে x এর সহগ হচ্ছে 5, তো এখানে আমার 5 হবে, বাট আমার সূত্র কি 10 পাওয়ার x বাই ln 10, তাহলে 10 পাওয়ার সামথিং থাকলে এখানে আমার ln 10 তো আসবে, এর সাথে আমার ওভারঅল পুরোটার সাথে 5 একটা আলগা ভাগ হবে, লাস্টে প্লাস c। মানে আমার 10 পাওয়ার x থাকলে 10 পাওয়ার x বাই ln 10, সেম ভাবে 10 পাওয়ার 5x প্লাস সামথিং থাকলে 10 পাওয়ার ওই জিনিসটা বাই ln 10, দেন আমার এই x এর সহগ যে 5 সেই 5 দিয়ে অতিরিক্ত একটা ভাগ হচ্ছে। এই হলো বিষয়। আচ্ছা, এখন এইবার আমরা এই অঙ্কটা দেখব। এইটা অ্যাকচুয়ালি পরীক্ষায় আসছে বরিশাল বোর্ড 22 সালে। এইখানে ডিরেক্টলি এটাই দেওয়া যে ইন্টিগ্রেশন অফ 10 পাওয়ার 5x dx। তাহলে আমরা জানি আগে কোশ্চেন যেটা আছে সেটা লিখবো, দেন এখানে বেস যেটা ln অফ অত দিব, দেন x এর সহগ দিয়ে অতিরিক্ত একটা ভাগ দিব, দিস ইজ দ্য অ্যান্সার। অর্থাৎ আমার বি নাম্বারটা হবে উত্তর। সহজ না? মানে যোগজীকরণে তুমি যদি সূত্রগুলো একবার চেষ্টা করো এবং প্র্যাকটিস করো, দেখবো তোমার যোগজীকরণ সহজ হয়ে গেছে। আচ্ছা, এবার আসো এই টাইপটা দেখো। তুমি খুব ভালো করে জানো সাইনকে অন্তরীকরণ করলে কত হয়, কসকে অন্তরীকরণ করলে কত হয়, টেনকে অন্তরীকরণ করলে কত হয়, কটকে তুমি কিন্তু এইসব ফাংশনগুলোর অন্তরোধ জানো এবং এগুলাই কোশ্চেনে আসে। লাইক তোমাকে বলবো ইন্টিগ্রেশন অফ cos x dx, তুমি চিন্তা করবা কোন ফাংশনটাকে অন্তরীকরণ করলে cos x হয়, সাইন, তাহলে উত্তরটা হবে সাইন প্লাস c। মনে করো ইন্টিগ্রেশন অফ সাইন x, তুমি চিন্তা করবা কোন ফাংশনকে অন্তরীকরণ করলে সাইন হয়, মাইনাস কসকে, কসকে করলে মাইনাস সাইন উত্তর আসে, কসকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন উত্তর আসে, তাহলে মাইনাস কসকে অন্তরীকরণ করলে প্লাস সাইন উত্তর আসবে, তাহলে আমার প্লাস সাইন কার অন্তরজ হবে, মাইনাস কজের। সিম্পল। লাইক কোন ফাংশনটাকে অন্তরীকরণ করলে উত্তরে sec স্কয়ার আসে, tan কে না, তাই sec স্কয়ারের যোগদ হচ্ছে tan x। মুখস্থ না, নর্মাল অন্তরীকরণের যে সূত্রগুলো সেটার উল্টা কাজ আর কি। এই জন্যই তোমাকে শুরুতেই বুঝাই নিয়েছি যে অন্তরীকরণের উল্টা প্রসেসটা হইলো যোগজীকরণ। তারপরে আসো কোসেক স্কয়ার, কার অন্তরজ কোসেক স্কয়ার, কটের হচ্ছে মাইনাস কোসেক স্কয়ার, তাহলে প্লাস কোসেক স্কয়ার কার অন্তরজ হবে, মাইনাস কটের, ওই যে উত্তরে মাইনাস কট। সেম sec x tan x কার অন্তরজ, sec x এর, তারপরে কোসেক x cot x কার অন্তরজ, মাইনাস কোসেক x এর, সেম জিনিস সবগুলা। অর্থাৎ খেয়াল করো এখানে মাইনাস কোনগুলো হবে এটা নিয়ে তোমরা একটু বিপদে পড়তে পারো, সেটা নিয়ে আমি তোমাদের একটু হেল্প করে দিই। শর্টকাট মনে রাখার শর্টকাট সেটা হচ্ছে যেই সব উত্তরের মধ্যে কো থাকবে সেগুলো একটা করে মাইনাস, যেগুলো উত্তরে কো থাকবে সেগুলাই মাইনাস, যেগুলো উত্তরে কো থাকবে সেগুলাই মাইনাস। তাহলে দেখবা সহজে মিলে যাবে। ট্রিগোনোমেট্রিক ফাংশনের কোনো ফাংশনের উত্তরে যদি কো থাকে সেগুলোর সামনে অবশ্যই একটা করে মাইনাস বসাইতে হবে, তাইলেই দেখবা উত্তর মিলে যাচ্ছে। বুঝছো? এই হলো বিষয়, বাদ বাকিটা পুরোপুরি অন্তরীকরণের খেলা। লাইক তোমাকে এখানে বললো sin 6x + 3, তুমি জানো খুব ভালো করে cos এর অন্তরজ মাইনাস সাইন, তাহলে মাইনাস cos এর অন্তরজ হচ্ছে প্লাস সাইন, অর্থাৎ এটার যোগজ হবে মাইনাস cos। ফাংশন যেমনি আছে সেমনি x এর সহগ দিয়ে অতিরিক্ত একটা ভাগ, এটাই উত্তর। লাস্ট অবশ্যই প্লাস c লিখতে হবে। ওকে, তাহলে কি হলো, x এর সহগটা দিয়ে সবসময় ভাগ হয়ে থাকে। কোন ক্ষেত্রে, যখন নাকি এইখানে আমার লিনিয়ার ফাংশন থাকে সেই ক্ষেত্রে x এর সহগ দিয়ে আজীবন ভাগটা হবে। আচ্ছা, এখন দেখো এই যে এটা চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছে, cos দেওয়া স্কয়ার, cos স্কয়ার 3x। দেখো আমরা যদি কোনো দ্বিঘাত ফাংশন পাই সেটাকে আমরা খুব সহজে যোগজীকরণ করতে পারি না, আমাদের কাজ হবে সেক্ষেত্রে দ্বিঘাত ফাংশনটাকে সিঙ্গেল ঘাতে নিয়ে আসা। তাহলে cos স্কয়ারকে সিঙ্গেল cos বা সিঙ্গেল সাইনের সূত্র তুমি কি পারো, cos স্কয়ার 3x এর সামনে যদি 2 থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 + cos ডাবল অ্যাঙ্গেল, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 + cos ডাবল অ্যাঙ্গেল। তাইলে আমরা এই কোশ্চেনটাতে সামনে একটা হাফ কমন নিব এবং এর মাধ্যমে লিখব 2 cos স্কয়ার 3x dx, দেন এই হাফের সামনে ইন্টিগ্রেশন চিহ্ন, এখানে আমরা 2 cos স্কয়ারের সূত্র লিখে দিব 1 + cos 6x dx। অর্থাৎ যদি তুমি হাফ সহ গুণ করো বা হাফটা রাখো হাফের মতো, তাহলে খেয়াল করো তোমার এখানে ইন্টিগ্রেশন অফ 1 dx এটা একটা,
হাফের পরে আবার ইন্টিগ্রেশন অফ cos x cos 6x dx, এটা আরেকটা। তাহলে হাফের পাশে আগে 1 কে যোগজীকরণ করি। 1 মানে কত? x পাওয়ার 0। তাহলে x পাওয়ার 0 কে যদি আমি যোগজীকরণ করি, x পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, অর্থাৎ x হয়ে যাবে x পাওয়ার 1 বাই 1 মানে x, অর্থাৎ যে কোনো সংখ্যা 1 কে যোগজীকরণ করলে যোগজটা হয় হচ্ছে x। তুমি যদি 5 কে যোগজীকরণ করো, যোগজ হবে 5x, বুঝছো? তাহলে এখানে 1 আছে, 1 কে যোগজীকরণ করলে কত হয়? x হবে। যোগ। এবার আসবো cos 6x, cos 6x, কোন একটা cos 6x এর যোগজটা কত হয় তুমি বলো? মাইনাস sin 6x বাই 6, বুঝতে পারছো তো? মাইনাস sin 6x বাই 6 লাস্টে প্লাস c, দ্যাটস ইট। ঠিক বললাম? আরে ভুল বলেছি তো, সাইনের অন্তর্গত ডিরেক্ট cos, মাইনাস হবে না, উল্টা পাল্টা বললা হবে। আচ্ছা এখন তুমি গুণ করো, গুণ করে দেখো, লাইক এখানে x বাই 2, ওকে, আর 1 বাই 12, আচ্ছা এটা 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 মিলে যাচ্ছে, গ নাম্বারটা কারেক্ট। সহজ তো, চেষ্টা করলেই পারবা। চলো পরের অঙ্কে যাই। এই অঙ্কটার দিকে তাকাও, সেম টাইপের ম্যাথ এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। কার অন্তরোধ সাইন মাইনাস কজের, মানে কজের অন্তরোধ মাইনাস সাইন, তাহলে কো লিখলেই তো আবার মাইনাস লিখতে হবে একটা, জানোই। আচ্ছা তো এখানে মাইনাস তুমি দিলা, এই ফাংশন রেগুলার ভাবে বসাবা 10 মাইনাস এক্স বাই 5, এরপরে দেখবা এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে মাইনাস 1/5, তাহলে সেই মাইনাস 1/5 দিয়ে তুমি আলগা একটা ভাগ করবা, আলগা একটা ভাগ, লাস্টে আমার হবে প্লাস সি। তো ওভারঅল অ্যান্সার যেটা হয় সেটা হচ্ছে 1/1/5টা সোজা হয়ে যাবে, শুধু 5, এখানে আসবে cos, আর এখানে হলো 10 মাইনাস এক্স বাই 5, লাস্টে আমার প্লাস সি। তো 5 cos এই জিনিসটা, এইটা হবে আমার উত্তর। বুঝা গেছে? আচ্ছা এবার এদিকে তাকাও, লাইক ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি, খেয়াল করো ডিগ্রি আছে, ডিগ্রি সবসময় মাথায় রাখবা। এই যে আমার কাছে এত এত সূত্র, এত এত সব সূত্র, সবগুলো হচ্ছে রেডিয়ান কোণের জন্য, ডিগ্রি কোণের জন্য কোনোটা নাই, বুঝছো? তাইলে এখন এইখানে যেহেতু ডিগ্রি কোণ দিয়ে দিল, তুমি সূত্র পারো রেডিয়ানের, তাইলে কিন্তু রেডিয়ানের সূত্র এখানে বসাইলে হবে না, সেই ক্ষেত্রে তোমাকে এই ডিগ্রি কোণকে চেঞ্জ করে রেডিয়ান বানাইতে হবে। তো চেঞ্জ কেমনে করতে হয়, এইটার শর্টকাট সূত্র আমারও পারি না, আমিও পারি না। আমি জানি 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, খালি এদূর জানি। রেডিয়ান থেকে ডিগ্রি কেমনে নিতে হয়, ডিগ্রি থেকে রেডিয়ান কেমনে নিতে হয়, তোমাদের মাই ভাই এগুলো পায়টারে না, বুঝছো? সত্যি ভাই, অনেস্টলি আমি পারি না, অনেস্টলি। তুমি যদি আমাকে বলো, বলেন এক্স ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, আমি ভাই বলতে পারবো না, লিটারালি বলতে পারবো না। আমি ওই ঐকিক নিয়মই করবো, আমার মাথা মুখস্থ করার জন্য না, মাথা হচ্ছে প্রসেস করার জন্য। ওকে, সো আমি এই জায়গায় খুবই ক্লিয়ার, মনে রাখবো খুব অল্প বিস্তর জিনিস, বাট আমার মেইন ব্রেইন মুখস্থ করার জন্য সৃষ্টি করা হয় নাই। আমি আশরাফুল মাখলুকাত হচ্ছে চিন্তা করার জন্য, মনে রাখলে ভালো, বাট মানে সবকিছু কোনো আর মনে রাখতে গেলে অরিজিনাল জিনিস নষ্ট হয়ে যাবে। খেয়াল করো আমি কেমনে কি করি, আমি জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, আমি খালি এর মুখস্থ করি, এটুকু আমি জানি আর কি, করতে করতে অভ্যস্ত। সেক্ষেত্রে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, সেক্ষেত্রে আমার এক্স ডিগ্রি বললে ওর সাথে আমি একটা পাই বাই 180 গুণ করবো, দ্যাটস ইট। সুন্দর। এখন তাকায় দেখো, এখন তাকায় দেখো যে এই যে জিনিসটা, এবার এটাকে দেখো কি করা যায়। করা যেটা যায় সেটা হচ্ছে সাইন এক্স ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 এক্স ডিএক্স, তো একটু খেয়াল করো, মাইনাস cos পাই এক্স বাই 180, এক্স এর সহগ হচ্ছে পাই বাই 180, এটা দিয়ে আলগা একটা ভাগ, দ্যাটস ইট, প্লাস সি। এটা উপরে চলে আসলে উল্টায় যাবে, মানে 180 বাই পাই মাইনাস 180 বাই পাই cos, এই যে এইটা হবে, আর তো কোনোটাই মাইনাস নেই, হ্যাঁ এটা হবে, বুঝছো? গ নাম্বারটা কেমনে করলাম, বুঝছো তো? তাহলে এখন থেকে এক্স ডিগ্রি দেখলে আগে রেডিয়ান বানাবা, তারপরে কাজ শুরু করবা, এই হলো বিষয়। ওকে, তোমাদের যদি মনে না থাকে এগুলোর টেকনিক, এই যে এমনি করে নিবা। আমার মনে থাকে না আসলে, সত্যি আমি রাখি না, থাকে না চাইতে আসল কথা হচ্ছে মনে রাখি না, সো আমি এমনি বের করে নিই। এটা বের করতে 1-1.5 সেকেন্ড লাগে, 2 সেকেন্ড লাগে সর্বোচ্চ, মুখে মুখে চিন্তা করি আর কি। আচ্ছা এখন এতক্ষণ ধরে যেগুলো পড়াইলাম সেগুলো কিন্তু হচ্ছে তোমার সাইনের ভিতরে এক্স এর বদলে যদি কোনো লিনিয়ার ফাংশন থাকে সেই ক্ষেত্রে কি কাজ করবা। বাট এমনও তো হইতে পারে এক্স এর ভিতরে নন লিনিয়ার ফাংশন দিল, এক্স এর ভিতরে নন লিনিয়ার ফাংশন দিল, এগুলো হইতে পারে।
তো সেসব ক্ষেত্রে কিরে একটা কোশ্চেন রিপিট হয়ে গেছে মেবি, যাই হোক, যদি এক্স এর ভিতরে কোনো নন লিনিয়ার ফাংশন থাকে তখন কিছু টেকনিক আছে। খেয়াল করো, আমি দেখব যে আমার প্রশ্নের কোন জিনিসটাকে জেড ধরলে বা কোন জিনিসটাকে অন্তরীকরণ করলে ওইটা ছাড়া বাদ বাকি সব জিনিস চলে আসে, তাকে আমি জেড ধরবো। ভাই কিচ্ছু বুঝি না এই কথাটা, প্রতিস্থাপন পদ্ধতি তোমাকে অঙ্ক করে দেখাই তাহলে ক্লিয়ার হবে। লাইক এটা একটা কোয়েশ্চেন যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, এটা আছে 4টা ইন্টু কজ এক্স ডিএক্স। আমার কাজ হচ্ছে এইখানে ফাংশনগুলোর দিকে আমি তাকাবো। লাইক সাইন এক্স আছে 4টা, কজ এক্স আছে, আমি দেখব কোন একটা ফাংশনকে ধরে অন্তরীকরণ করলে বাদ বাকি সবাই চলে আসে অন্তরজ হিসাবে। যেমন খেয়াল করো, আমি যদি কসকে অন্তরীকরণ করি হবে মাইনাস সাইন, তো কস ছাড়া বাদ বাকি যারা আছে তারা সবাই মিলে কি মাইনাস সাইন, কজের সহগ একটা ডিএক্স, ওকে এটা বাদ দিলাম, বাকি সহগ কিন্তু সাইন পাওয়ার 4x, জাস্ট মাইনাস একটা সাইন, এটা তো না। তাহলে কসকে যদি আমি অন্তরীকরণ করি সেটা কিন্তু আমার বাকি সম্পূর্ণ পূর্ণাঙ্গ রাশি চলে আসে না, সেই ক্ষেত্রে আমি এইটা নিয়ে কাজ করতে পারবো না। আমি আবারও বলছি, আমি যদি দেখি একাধিক ফাংশন আছে এবং ধরো সামথিং লাইক তোমাকে যদি কখনো কেউ কোশ্চেন দেয়, মনে করো কেউ কোশ্চেন দিল, এটা একটু দেখো তাহলে বুঝতে পারবা, ক্লিয়ার হবে ব্যাপারটা। ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 হোল পাওয়ার 4 dx, জাস্ট সাপোজ। এখন বললে ইন্টিগ্রেশন করো, কি করবা? তুমি দেখতে পাচ্ছ একটা লিনিয়ার ফাংশন আছে, তাহলে মনে মনে এটাকে x চিন্তা করো, তাহলে x পাওয়ার 4 হইলে যেই সূত্র অ্যাপ্লাই করতে, এই ফাংশন টু দি পাওয়ার 4 হইলে সেম সূত্র, লাস্টে যায় তুমি x এর সহগ দিয়ে ভাগ করবা। অর্থাৎ এটার ক্ষেত্রে উত্তরটা হবে লাইক এটা x লিনিয়ার ফাংশনটাকে x চিন্তা করবা মনে মনে, সেক্ষেত্রে 2x প্লাস 3 হোল পাওয়ার 5/5, মানে x হইলে যেটা করতে ওইটা করলা, তারপরে আবার x এর সহগ দিয়ে একটা ভাগ করবা আলাদা, লাস্টে প্লাস c। ঠিক আচ্ছা, এবার এদিকে তাকাও, এইখানে হচ্ছে পাওয়ার 4, এখন এইটা কি লিনিয়ার ফাংশন না? তো যদি তুমি দেখো যেখানে লিনিয়ার ফাংশন থাকার কথা, লিনিয়ারের বদলে অন্য কেউ আছে নন লিনিয়ার, লাইক y = sin x হইলে ওটা জীবনও সরল লেখা হবে না, হবে না। তাহলে সেই ক্ষেত্রে এরকম টাইপের ফাংশনগুলোকে তুমি নিজেই মনে মনে চিন্তা করবা যে আমি যদি sin x কে z ধরি, তাহলে এইটা ছাড়া বাদ বাকি অংশ কি সেটার অন্তরজ হবে কিনা। লাইক sin x কে যদি অন্তরীকরণ করি অবশ্যই cos x আসবে, তাহলে এই অংশের বাইরে পুরোটাই চলে আসে, cos x ই চলে আসে। সেই সব ক্ষেত্রে আমি এইটাকে z ধরে আগাবো, মানে দেখবা যে কোন জায়গাটাকে z ধরলে বাকি অংশ পুরোটা চলে আসে, সেটার অন্তরজ হিসেবে বাকি অংশ পুরোটা চলে আসে, তুমি সেটাকে z ধরবা। এইখানে আমি cos x কে z ধরলে অন্তরীকরণ করলে হয় মাইনাস একটা সাইন, কিন্তু এই cos ছাড়া এখানে আরো 4টা সাইন আছে, জাস্ট একটার কাজ হবে, আরো 3টা রয়ে যাবে, তাহলে হবে না। এই জন্য আমি cos কে z ধরবো না, আমি এমন কাউকেই z ধরবো যাকে অন্তরীকরণ করলে ওই জিনিসটা ছাড়া বাদ বাকি সব চলে আসে। লাইক এখানে যদি আমি sin x কে z ধরি, তাহলে এই জায়গাটা হবে z পাওয়ার 4, sin x এর অন্তরজ কত cos, দেখো এই z পাওয়ার 4 এর বাইরে যা আছে পুরোটা হয় বাকিটার অন্তরজ, z এর অন্তরজ। তাহলে আমি এমন কাউকেই z ধরবো যাকে অন্তরীকরণ করলে ওইটা ছাড়া বাদ বাকি পুরো রাশিটা চলে আসে, বুঝছো? তাহলে সেক্ষেত্রে আমি লিখবো, ধরি z = sin x, সেক্ষেত্রে এটাকে অন্তরীকরণ করব dz/dx = cos x, তাহলে dz = cos x dx, দ্যাট ইজ ইট, বুঝছো? এখন আসো, ইন্টিগ্রেশন অফ sin x পাওয়ার 4 মানে কি z পাওয়ার 4, আর cos x dx মানে কি dz। দেখো আমার চলক তো এখন সিম্পল, z চলকের অঙ্ক সহজ তো, তাহলে তুমি এখানে খুব সুন্দর মতন যোগজটা হবে z পাওয়ার 5/5 প্লাস c। z মানে কত? z মানে হচ্ছে sin x, sin পাওয়ার 5x/5 প্লাস c, শেষ। ইজি তো, চেষ্টা করলেই পেরে যাবা, সহজ অঙ্ক, কঠিন না এগুলা। এরপরে মনে করো এই অঙ্কটা, এটা দেখতে সুন্দর আছে, খেয়াল করে দেখো, উপরে হচ্ছে 1 - tan²
অর্থাৎ উপরে আছে তোমার কাছে sec স্কয়ার এক্স, নিচে আছে হচ্ছে 1 মাইনাস টেন এক্স হোল স্কয়ার। তুমি এখন দেখবা উপরে বা নিচে কোন জিনিসটাকে অন্তরীকরণ করলে সেটার অন্তরজ তুমি ডিএক্স এর সাথে গুণ আকারে পাও। তুমি কি sec স্কয়ারকে অন্তরীকরণ করলে এই জিনিসটা ডিএক্স এর সাথে গুণ আকারে পাও 1 বাই আকারে? না। তো খেয়াল করলে দেখবা ম্যাক্সিমাম কেজে এই যে পাওয়ারের ভিতরে রাশি ওইটাকে জেড ধরলে বা ওইটাকে অন্তরীকরণ করলে বাকি অংশ আসে। যেমন তুমি যদি 1 মাইনাস টেন কে অন্তরীকরণ করো মাইনাস sec স্কয়ার পেয়ে যাবা। বুঝছো? খেয়াল করো, তুমি ধরলা মনে মনে ধরলা যে ধরি জেড ইকুয়াল টু 1 মাইনাস টেন এক্স, তাহলে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস জিরো মাইনাস আর কি, তো মাইনাস sec স্কয়ার এক্স, অর্থাৎ ডিজেড ইকুয়াল টু মাইনাস sec স্কয়ার এক্স ডিএক্স। ঠিক সেই ক্ষেত্রে খেয়াল করো এখানে মাইনাস, এখানে মাইনাস sec স্কয়ার এক্স ডিএক্স, আর নিচে আমার কাছে 1 মাইনাস টেন এক্স হোল স্কয়ার, সেক্ষেত্রে মাইনাস উপরের অংশটা হচ্ছে গিয়ে তোমার মানে ডিজেড, নিচের অংশটা হচ্ছে গিয়ে জেড স্কয়ার। এই হইল প্রশ্ন। তাহলে দেখো মাইনাস ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার মাইনাস টু ডিজেড, সেক্ষেত্রে মাইনাস মাইনাসের জায়গায় জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি। জেড বলতে তুমি কাকে ধরেছিলা? 1 মাইনাস টেন কে, তাহলে মাইনাস 1 মাইনাস টেন এক্স পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস কাটা, সো 1 বাই 1 মাইনাস টেন এক্স প্লাস সি, 1 বাই 1 মাইনাস টেন এক্স প্লাস সি। বুঝতে পারছো? ম্যাথগুলো কিন্তু সহজ, আসলে কঠিন না, কিন্তু লিটারালি সহজ, লিটারালি সহজ। একটুখানি চেষ্টা করলেই দেখবো ইজি লাগছে। ওকে, এখন তোমাকে একটা সত্যি কথা বলি, তুমি কি আদৌ তোমার মনে হয় যে এই অঙ্ক তুমি 1 মিনিটে করে ফেলবা? মনে হয় এটা 1 মিনিটে করাটা একটু টাফ, যেটা সত্যি কথা, এটা 1 মিনিটে করাটা ভালো টাফ। এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে অপশন দিয়ে টেস্ট করি, ব্যাকওয়ার্ড টেস্ট। বুঝছো? আমরা অপশনগুলোকে অন্তরীকরণ করে করে দেখি কোনটার অন্তরজ এক্স্যাক্টলি এইটা আসে। সো আমি তোমাকে আমার টেকনিকটা শেখাই। এইসব ম্যাথের ক্ষেত্রে তুমি করবাটা কি, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমার কাজ হবে হচ্ছে, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমার কাজ হবে হচ্ছে লাইক তুমি কোনোটাই জানো না, তুমি যে কোনো একটা র্যান্ডমলি নিলা, লাইক ক নাম্বারটা নিলা, এই যে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস টেন এক্স, এইটাকে তুমি একটু অন্তরীকরণ করে টেস্ট করো। বুঝছো? অন্তরীকরণ করে টেস্ট করো, অন্তরীকরণ করে টেস্ট করে জিনিসটা কিরকম হইলো, যে মাইনাস ওয়ান প্লাস টেন এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এইটার অন্তর আছে, এইটার অন্তর আছে। তাহলে সেক্ষেত্রে কি হয়, এই মাইনাসটা সামনে আসে, তাহলে প্লাস, তারপরে ওয়ান প্লাস টেন এক্স, এ পাওয়ার আরো এক কমে যাবে, ইন্টু ভিতরেটার অন্তর আছে, তাহলে sec স্কয়ার এক্স। ঠিক? তাহলে খেয়াল করো নিচে হচ্ছে 1 প্লাস টেন এক্স দুইটা, আর উপরে sec স্কয়ার এক্স। তাহলে আমার তো এই কোশ্চেনটা তো আসলে এইটাই, এই কোশ্চেনটা তো এটাই, উপরে sec স্কয়ার এক্স আর নিচে হচ্ছে গিয়ে 1 মাইনাস টেন এক্স। কোশ্চেনটা তো আসলে এইটাই, বুঝছো? কোশ্চেনটা কিন্তু এটাই, কিন্তু এখানে পার্থক্যটা কই, আমার কোশ্চেনে 1 মাইনাস টেন এক্স দেওয়া, এখানে 1 প্লাস টেন এক্স চলে আসছে। তার মানে আমি যদি নিচে 1 প্লাস টেন এক্স দিয়ে কাজ শুরু করি তাহলে আমার উত্তর মিলে না। তাহলে 1 প্লাস টেন এক্স এর গুলা বাদ, এগুলা বাদ, এই দুইটা বাদ। এখন আমার হাতে অপশন আছে হচ্ছে মাইনাসেরটা আর প্লাসেরটা, নিচে 1 মাইনাস টেন এক্স। তো আমি এখন এটা দিয়ে টেস্ট করে দেখবো, এটা দিয়ে আমি এখন টেস্ট করে দেখবো। সো খুব আহামরি যে টেস্টিং করতে হবে তা না, বাট চেক একটা তো করা লাগবে। এখন খেয়াল করো, আমি দেখলাম যে যখন নেগেটিভ ছিল, যখন এখানে নেগেটিভ ছিল মাইনাস ওয়ান, মানে আমি এটা দিয়ে কাজ করলাম, তখন আমার হুবহু মিলে গেছে, খালি ভিতরের মাইনাসটা মিলে নেই। তো আমি যদি এখন এইটা দিয়ে অঙ্কটা করি তাহলে পার্থক্য কই কই হবে, খেয়াল করো। পার্থক্যটা হবে এইখানে মাইনাস, এইখানে মাইনাস, এইখানে মাইনাস, এবং তুমি যখন এটাকে অন্তরীকরণ করতে যাবা এই মাইনাস টেনের জন্য আরেকটা মাইনাস এক্স, মানে আরেকটা মাইনাস আসবে, অর্থাৎ উত্তরের মধ্যে একটা নেগেটিভ রয়ে যাবে। বাট এই কোশ্চেনে নেগেটিভ নাই,
তার মানে কি হলো, আমি যদি সেম জিনিস এখানে মাইনাস দিয়ে করি তাহলে উত্তরে নেগেটিভ আসে, কিন্তু আমার কোয়েশ্চেনে নেগেটিভ নাই, তাহলে এটাও বাদ, তাহলে আমার মাস্ট বি এটা দিয়ে উত্তরটা করতে হবে। তাহলে বুঝছো তো, বড় বড় অঙ্ক করার বদলে তুমি চাইলে এই অপশনগুলোকে অন্তরীকরণ করে করেও টেস্ট করতে পারো, এবং চারটাই যে গণহারে করতে হবে তা না, তুমি যে কোনো একটা করলে ওইটার সিমটমসগুলো কি কি ওইটা দেখে বুঝতে পারবো যে কোনটা দিয়ে করলে মিলবে। আর যদি খুব বেশি কনফিউশন থাকে তাহলে পুরো অঙ্কই করো, কোনো সমস্যা নেই, চারটা দিয়েই তুমি টেস্ট করে করে দেখো, সিম্পল অন্তরীকরণ করে দেখবা কোনটার অন্তর যেটার সাথে ম্যাচ করে, সেটাই সঠিক উত্তর। বুঝা গেছে? আচ্ছা, এখন এদিকে আসো, এই অঙ্ক তো করাই দিয়েছি, এটা ডান অলরেডি, এটা অলরেডি কমপ্লিট। এবার যাই আমরা পরের, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে তুমি যদি দেখো যে কোনো একটা ভগ্নাংশ তোমাকে কোয়েশ্চেনে তোমাকে একটা ভগ্নাংশ দেওয়া, ভগ্নাংশের নিচে যে ফাংশনটা আছে তার অন্তরজ হচ্ছে উপরের অংশটা, মানে ভগ্নাংশের নিচের পার্টকে অন্তরীকরণ করলে যদি উপরের পার্ট আসে, এই রকম টাইপের ফাংশনের যেই যোগজটা হবে সেই যোগজটা হবে লন অফ হর, মানে নিচের অংশ, প্লাস সি। যেমন তোমাকে একটা এক্সাম্পল, এটা ডিরেক্টলি বোর্ডেই আসছিল যে এক্স এর একটা ফাংশন এফ অফ এক্স, নিচেরটা হচ্ছে এফ অফ এক্স, উপরেরটা হচ্ছে এফ প্রাইম এক্স, মানে ওটার অন্তরজ। তাইলে আমার যোগজটা কত হবে টোটাল, এরকম এই ভগ্নাংশ, এই পুরো ভগ্নাংশের যোগজটা কত হবে? সেক্ষেত্রে যোগজটা হয় হচ্ছে লন অফ নিচের অংশ, মানে লন অফ এফ অফ এক্স, এটা হয় হলো যোগজ। ঠিক সিমিলারলি মনে করো এই অঙ্কটা যে 1 প্লাস ই টু দি পাওয়ার থিটা, উপরে ই টু দি পাওয়ার থিটা ডি থিটা। তাহলে খেয়াল করো, নিচে আছে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার থিটা, উপরে আছে হচ্ছে শুধুমাত্র ই টু দি পাওয়ার থিটা ডি থিটা। এখন তুমি বলো থিটা হচ্ছে চলক, মানে এক্স এর মতো, তাহলে 1 প্লাস ই পাওয়ার এক্স এই জিনিসটাকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি শুধুমাত্র 0 প্লাস ই পাওয়ার এক্স আসবে না, মানে উপরের অংশটা হুবহু ম্যাচ করে না। সেই ক্ষেত্রে আমরা উত্তরে বলবো লন অফ 1 প্লাস ই পাওয়ার থিটা প্লাস সি, অর্থাৎ নিচের অংশকে অন্তরীকরণ করার কারণে যেহেতু উপরের অংশটা চলে আসে, সেই ক্ষেত্রে এই রকম ফাংশনের যোগজ হবে হচ্ছে লন অফ নিচের অংশ প্লাস সি। দ্যাটস ইট, লন অফ নিচের অংশ প্লাস সি। বুঝা গেছে? এইবার আসো পরের অংশ, খেয়াল করো, এইরকম একটা ফাংশন দিয়েছে, এই ফাংশনের নিচে হচ্ছে সাইন, উপরে হচ্ছে কস। কি বলো, নিচে সাইন উপরে কস, এই ফাংশনের যোগজ কত হবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। যোগজ কত হবে বলো? যেহেতু নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা আসে লন অফ সাইন, লন অফ সাইন, এই হলো উত্তর। স্বাভাবিকভাবে আমরা যেটা করি, লনের পরে একটা মডুলাস সাইন ব্যবহার করি, কারণ লনের ইনপুট নেগেটিভ দিতে পারবো না, সেই জন্য আমরা জোর করে লনের ইনপুট পজিটিভ বানাই মডুলাসের মাধ্যমে। বুঝছো? যদি প্রশ্নে মডুলাস ছাড়াই এরকম অপশন দেয় তুমি মডুলাস ছাড়াই দেখাও, বাট সঠিক উপায়ে ওইটা হচ্ছে লনের পরে একটা মডুলাস দেওয়া, এরপরে হরটা লেখা। ঠিক আছে, বুঝছো তো? আচ্ছা, বিকজ তুমি বলো সাইনের মান তো প্লাস মাইনাস 1 দুইটাই হইতে পারে, নেগেটিভ হইতে পারে পজিটিভ হইতে পারে, তো যাতে নেগেটিভ ভ্যালুগুলো লনকে আবার ক্ষতিগ্রস্ত না করে, লনের আউটপুট আসলো না, সমস্যা না, ওই জন্য একটা জোর করে মডুলাস দিচ্ছি আর কি। বুঝছো আশা করি? ওকে, এখন একটু বিজ্ঞাপন বিরতি ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের। তো এই বছর আমরা ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম লঞ্চ করেছি, যেখানে ইঞ্জিনিয়ারিং এর গত বছরের আর্কাইভ তো সম্পূর্ণ ফ্রিতে থাকবেই, সাথে করে ভার্সিটি মাস্টার প্রোগ্রামের আর্কাইভ পুরোটা ফ্রি দেওয়া হবে। ওকে, এবং এটুকু আমি তোমাকে অ্যাসিওর করতে পারি, ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের লেকচারে যেগুলো ম্যাথ আমি ইনশাল্লাহ করাবো, তুমি যদি কেতাব সাহেব বই নাও করো তোমার কোনো কমতি পড়বে না ইনশাল্লাহ। বা লেকচারে অঙ্কের টাইপ আরো অনেক বেশি, কেতাব সাহেব অনেক বেশি, অনেক বেশি, মানে কোয়েশ্চেন ব্যাংক ফুল কভার হয়ে যাবে, বিদেশি কোয়েশ্চেন ব্যাংক তোমার সিলেবাসের অংশ যেটুকু ফুল কভার হয়ে যাবে ইনশাল্লাহ। মানে সব কিছু এমনি করে লেকচার বানানো ইনশাল্লাহ, এটা আমি দেশের বেস্ট লেকচার বা বেস্ট ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট হিসাবে রেডি করছি। ওকে, সো তুমি মানে উদ্ভাসের মডেল টেস্ট দাও, বুয়েট ভর্তি পরীক্ষা দাও, কুয়েট ভর্তি পরীক্ষা, যেখানে যা ইচ্ছা করো না কেন, সব জায়গায় একদম মানে সেরা লেভেলে কমন পাওয়ার জন্য এই কোর্সটা ইনশাল্লাহ এনাফ। এখানে একদম ক্যালকুলেটর ট্রিক্স থেকে শুরু করে কেতাব স্যারের বই পুরো যত টাইপ দরকার, ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম যা যা লাগতে পারে, তারপরে একদম বিদেশে আইআইটি জেইর প্রশ্ন ব্যাংক যা যা লাগতে পারে, তারপরে হচ্ছে রিটেন এমসিকিউ আলাদা সাজেশন শিট দেওয়া হবে, ক্যালকুলেটর ট্রিক্স একদম সুপার লেভেলের। ওকে, এবং মেগা এক্সাম থাকবে, তারপরে হচ্ছে গিয়ে চ্যাপ্টার বাই সাজেশন এক্সাম থাকবে, ওয়েব অ্যাপ তো থাকবেই। তো এইগুলো হচ্ছে অবস্থা। আর আমরা কিন্তু সম্পূর্ণরূপে উদ্ভাসের রুটিনটা ফলো করব, মানে উদ্ভাসে ধরো বৃহস্পতিবার দিন উইকলি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এখানে মঙ্গলবার দিন শেষ করে ফেলার। ওকে, মঙ্গলবার দিন শেষ করে ফেললাম, বুধবার দিন আমি নিবা আমার এখানে উইকলি, তুমি আমার এখানে উইকলি দিবা, আর আমার লেকচারগুলো শেষ করবো, তারপরে যাবা তুমি উদ্ভাসের পরীক্ষা দিতে, যা দেখবা সব কবার। ওকে, মানে হবে মায়ের ভাই প্রশ্ন করে দিয়ে গেছে লুকায় লুকায়। সো জিনিসটা এরকম আর কি। তো এইরকম করে যদি মোটামুটি 2-3টা মাস আমার সাথে চলতে পারো, আমি এটুক বলতে পারি একদম 0 to বুয়েট রেডি ইনশাল্লাহ তুমি হয়ে যাবা। বুঝছো? জাস্ট 2-3টা মাস একদম মানে চোখ বন্ধ করে ফলো করতে হবে আমাকে, যা যেমনি বলবো। আমি একটু খাটাই মানুষকে দিয়ে, এটা সত্যি কথা, আমি বাচ্চাদেরকে দিয়ে প্রচুর খাটাই। তবে মানে কারণটা হচ্ছে যে আমি যেমন বলবো অমনি খাটতে পারলে
লিটারালি বুয়েট কুয়েট এগুলো হয়ে যায়, বুঝছো, আল্লাহর রহমতে। মানে আমি তো আর আজকের থেকে পড়াচ্ছি না, সেই 2018 সাল থেকে এগুলো করাচ্ছি। সো মানে আমার অভ্যাস আছে যে কেমনে চান্স পাওয়াতে হয় একটা বাচ্চাকে। ওকে, আমি হয়তো বা অনেক হাইপের টিচার না, অনেক পপুলার, অনেক এরকম না, বিকজ আমি মার্কেটিং বা বিজনেস অত বুঝি না, আমি ম্যাথ বুঝি। আমি তোমাকে ওইটা করে দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো আমি একটু খাটনি খাটাবো তোমাকে দিয়ে, বাট তুমি মানে এটুকু প্রতিজ্ঞা করে আমার এখানে আসতে হবে যে মাহির ভাই যা যা করাবে আমি এগুলা আসলেই ফলো করবো। মাহির ভাই যদি বলে দিনে 12 ঘন্টা পড়তে, আমি 12 ঘন্টাই পড়বো। সে যদি বলে দিনে 14 ঘন্টা পড়তে, যেমনি যেমনি পড়তে হলো আমি 14 ঘন্টাই পড়বো। এইটুকু আমাকে অ্যাসিওর করতে হবে। কি পড়তে হবে, কই থেকে করতে হবে, কোনটা কয়বার করে করতে হবে, আমি তোমাকে সহনীয় মাত্রা এগুলো শিখাই দিব। তোমার কাজ হচ্ছে টপিক্যাল এটা ফলো করা, আর সময় নষ্ট না করা। এই টাইমের মধ্যে সময় নষ্ট, ঘোরাঘুরি, প্রেম প্রীতি এগুলো করবা না। জাস্ট যা যেমনি বলবো যদি মেনে চলতে পারো তাহলে ইনশাল্লাহ এই লাইনটা তোমার জন্য সত্য হবে। ওকে, এই হচ্ছে বিষয়। আমি একদম অনেস্টলি বললাম, আমি অনেস্ট পার্সন। ওকে, আমি এগুলো অমনে করেই সব রেডি করছি। আর এর আগের ব্যাচগুলোতেও এখান থেকে বুয়েটের টপ 20 সহ একদম মানে ঝাঁকানাকা সব রেজাল্ট আসছে। ওকে, সো মানে এগুলোই খুবই ভালো কোর্স আর কি। আমি হইতে পারে অনেক অনেক পপুলার না, আমাকে মানে লক্ষ লক্ষ মানুষ নাও চিনতে পারে, বাট পড়াই মানে তোমাকে করার মতো আর কি, তুমি চান্স পাবা ইনশাল্লাহ, প্যারা নাই। এটার নিজের মুখে নিজের কি প্রশংসা করবো। আচ্ছা শোনো শোনো, এইচএসসি পরীক্ষার রানিং যতদিন থাকবে আর কি, মানে লাস্ট এইচএসসি পরীক্ষা পর্যন্ত তোমার হচ্ছে 1680 টাকা এই কোর্সে জয়েন করতে পারবা, ভার্সিটি আর্কাইভ সহ ফ্রি পাবা। ওকে, এবং বলেই দিচ্ছি ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের যে লেকচারগুলো এগুলো করলে তোমার আর কোনো বইটাই অত ঘাটতে হবে না, বিকজ ইঞ্জিনিয়ারিংয়ের টাইমে বাচ্চারা এই প্রেশারে পড়ে যে কেতাব ছেড়ে বই টপ টু বটম করতে যায়, তো দেখা যায় যে মানে 2-3 বারের বেশি রিভিশনই দিতে পারে না। বাট আমার লেকচারগুলো এমনভাবে বানানো যে সব টাইপ একদম, যেটা বেশি ইম্পর্টেন্ট এটা একটু বেশি অঙ্ক, যেটা কম ইম্পর্টেন্ট কম অঙ্ক, অমনে করে একদম সুষমভাবে সব দেওয়া, বুঝছো, ইম্পর্টেন্স অনুসারে। তো এই ক্ষেত্রে তুমি না এই লেকচারের ম্যাথগুলা মোটামুটি 4-5 বার করে ফেলতে পারবা, মানে ওভাবে রেডি করা আর কি, অনেক অর্গানাইজড। আমি আর এত কিছু না বলি, আমার উপর বিশ্বাস আছে তো, আমি অমনি সব রেডি করা আছে। ওকে, অমনি সব দেওয়া হবে তোমাদেরকে, তোমাদের কাজ হচ্ছে জাস্ট ফলো করা, দ্যাটস ইট। ওকে, তো 1680 টাকা মাত্র, একদমই স্বল্প মূল্য। আমার এগুলো কোর্স 2500 টাকা থাকে, বাট 1680 টাকা কোর্স ফি এইচএসসি রানিং পর্যন্ত। মানে তুমি লাস্ট পরীক্ষাটা দিয়ে তারপরে তুমি ভর্তি হলেও সমস্যা নেই। ওকে, ওই দিন ভর্তি হলেও সমস্যা নেই, এটা এইচএসসি চলাকালীন পর্যন্ত এই ডিসকাউন্ট থাকবে। আর ভর্তির জন্য হচ্ছে এই নম্বরে বিকাশ অথবা নগদ সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে যদি নিজের নম্বর থেকে পাঠাও, স্ক্রিনশটটা আমার এমডি মাহির আসিফ আইডিতে পাঠিয়ে দেবা। দোকানদারের কাছ থেকে পাঠাইলে যদি স্ক্রিনশট নিতে না দেয়, সেক্ষেত্রে দোকানদারের নম্বরের লাস্ট 4টা ডিজিট পাঠিয়ে দেবা, তাহলেই হবে। বাকি কাজ আমার টিম করে দেবে আমার আইডি থেকে, ঠিক আছে। এই অঙ্কের দিকে তাকাও, এই অঙ্কে নিচে আছে হচ্ছে 1 - 5x। তো স্বাভাবিকভাবেই যদি আমি নিচের অংশটাকে অন্তরীকরণ করি, উপরে হবে -5, কিন্তু উপরে আছে +5, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে দেখবা ম্যাচ করে। অর্থাৎ যেটা বুঝাইলাম, এইখানে যদি আমি জোর করে একটা -5 দেই, তাহলে নিউট্রাল করার জন্য বাইরে একটা মাইনাস দেওয়া হইলো। এখন দেখো নিচের অংশটাকে অন্তরীকরণ করলে উপরের অংশ পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলবো এই জিনিসটার যোগজ হচ্ছে ln of 1 - 5x + c। বোঝা গেছে? দেখো সহজ তো, অনেক সহজ। এবার আসো আমরা কিছু সূত্র পড়বো, এইগুলা ডিরেক্টলি হুবহু পরীক্ষায় আসে। যেমন sec x এর যোগজ হচ্ছে ln of sec x + tan x। এটা মনে রাখবা কেমনে, sec x এর অন্তরজ হচ্ছে গিয়ে sec x tan x, তাহলে যোগজ হবে ln এর ভিতরে ওই sec x আর tan x এর যোগফল, বুঝছো, sec x আর tan x এর যোগফল। ঠিক সিমিলারলি cosec x এর অন্তরজ কত হয়, -cosec x cot x, তাইলে এটার অন্তরজটা যোগজটা হবে -ln of cosec x + cot x। অথবা এইখানে মাইনাস না দিয়ে মাঝখানেও দিতে পারো, কেতাব ছেড়ে বই এটাও আছে। অথবা ln of tan x/2, sec x কে ln of tan x/2 যোগ π/4 এটা লেখা হয়। ওকে, তাহলে এই জিনিসগুলো হুবহু পরীক্ষায় আসে যে ইন্টিগ্রেশন অফ sec x dx কত হবে, ln of sec x + tan x। ইন্টিগ্রেশন অফ cosec x cot x কত হবে, -ln of cosec x + cot x। এই মাইনাস এখানে না দিয়ে মাঝখানেও দেওয়া যায়। এছাড়া আরেকটা হচ্ছে x/2 এর মাধ্যমে, সেটা হলো গিয়ে যদি cosec x কে লেখো ln of tan x/2, যদি sec x কে লেখো তাহলে ln of tan x/2 হবে, ওই x/2 এর সাথে আরেকটা π/4 যোগ হবে অতিরিক্ত। এইগুলো তোমাকে মনে রাখতে হবে এবং হুবহু আসে, পরীক্ষা রেগুলার আসে। এটা এই 5টা তোমাকে মুখস্থ করতেই হবে, 5টার থেকে দেখবা 2টা 3টা একটা পরীক্ষা দিয়ে দিয়েছে। ইভেন এমনও হয় মাঝে মধ্যে নিচের কোনটি সঠিকের মধ্যে 2টা চলে আসে, লাইক cosec x এর যোগজ কত হবে, 2টা অপশন দিয়েছিল, বুঝতে পারছো, এক অঙ্কের মধ্যে, এক এমসিকিউতে। দেখাচ্ছি আমি এমসিকিউ সব নিয়ে আসছি। লাইক এই যে এই কোশ্চেন, এটা বোর্ডে আসা কোশ্চেন, বললো sec x আর tan x, f of x হচ্ছে sec x, g of x হচ্ছে tan x, বললো f of x এর যোগজ কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। কাজ খুবই সহজ, f of x মানে sec,
তাহলে sec এর যোগজ কত হয় ln sec x plus tan x, আর যদি tan দিয়ে করো তাহলে ln tan x/2 plus pi/4। তাহলে এইখানে যেহেতু তোমার sec x plus tan x তো নাই একটাও, তাহলে ln tan যাবে যে x/2 pi/4। খ হচ্ছে অপশন। বুঝছো? মানে এটা মুখস্থ রাখলে ডাইরেক্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, এবং খুব বেশি না, 5টা জিনিসই মনে রাখার টেকনিক তো শিখাই দিলাম, যে sec x এর অন্তরজ হচ্ছে গিয়ে sec x plus tan x, ওই টেকনিক। cosec x হচ্ছে cosec x cot x, যেহেতু মাইনাস থাকবে এই মাইনাসটা এখানে, মাইনাস এখানে না দিতে চাইলে এখানে এই। আর cosec x এর ক্ষেত্রে tan x/2 ln এর ভিতরে, আর sec x এর ক্ষেত্রে ওই x/2 এর সাথে একটা pi/4 যোগ করে দিবা, দ্যাট ইজ ইট। আর এখানে কোনো আহামরি জিনিস নাই। এখন দেখো পরবর্তী কোশ্চেন, f of x এর মান যদি cosec x হয়, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ f of x dx এটার ভ্যালুটা কত হবে, সেটা হচ্ছে ln of cosec x plus cot x। এটা কি সত্য বলো তো? এটা কিন্তু সত্য না, কারণ সামনে একটা মাইনাস হওয়ার কথা, তাহলে এটা বাদ। আচ্ছা, তারপরে ln of x/2, ইয়েস এটা সত্য। তারপরে হচ্ছে মাইনাস ln of cosec x cot x, এটা সত্য। তাহলে 2 ও 3 কারেক্ট অ্যান্সার। দেখো তোমাকে কিন্তু তাহলে সবগুলোই জানতে হচ্ছে, সবগুলোই জানতে হচ্ছে, মানে সবগুলো শর্টকাটই তুমি মনে রাখবা। বুঝছো? এটা শর্টকাট না, এটা সূত্র আকারে, মানে সূত্র আকারে লিখতে পারবা পরীক্ষার খাতায়। ওকে, আচ্ছা এইবার আসি, তোমাকে বললো f of x হচ্ছে tan x, g of x হচ্ছে sec স্কয়ার। এখন কোশ্চেন করেছে tan x এর অন্তরজ কত হবে, সরি যোগজ কত হবে, tan x এর যোগজ কত হবে। তো tan x মানে কি, নিচে হলো cos উপরে হলো sin dx। তো তুমি দেখতে পাচ্ছ cos কে অন্তরীকরণ করলে আসে মাইনাস সাইন, তাহলে এখানে জোর করে মাইনাস দাও, এবং এই মাইনাসকে নিউট্রাল করার জন্য বাইরে একটা মাইনাস, তাহলে মাইনাস ln of cos x plus c। এটা হচ্ছে গিয়ে tan x এর একটা যোগজ। আরো একটা যোগজ চিন্তা করা যায়, সেটা হচ্ছে এই মাইনাসটা আমরা জানি log বা ln এর সামনের সহগ ইনপুটের পাওয়ার আকারে বসতে পারে, তাহলে ln of cosec x মানে cos x minus 1 to the power minus 1 মানে 1 by cos, তাহলে ln of sec x plus c। দুইটা অ্যান্সারই সঠিক, এটাও সঠিক এটাও সঠিক। তাহলে ln of sec x তো নাই, মাইনাস cosec x আছে, তাহলে এই যে ক হবে কারেক্ট অ্যান্সার, ক হবে কারেক্ট অ্যান্সার। বুঝছো ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এই কোশ্চেনটার দিকে তাকাও, উপরে sin 2x নিচে cos স্কয়ার 2x। এখন এটার জন্য আমরা কি করতে পারি চিন্তা করি একটু, দাঁড়াও। উপরে sin 2x নিচে হচ্ছে cos স্কয়ার 2x, একটা বুদ্ধি পেয়েছি, বলবো? আসো, তুমি এখানে sin 2x, তো sin 2x লিখো, নিচে দুইটা cos মানে দুইটা cos 2x না, একটা এখানে রাখো আর একটা আলাদা করে দাও। সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে tan 2x, এটা হচ্ছে sec 2x। তুমি জানো যোগজীকরণ sec x tan x থাকলে উত্তরটা হয় sec x plus c। এখানে আছে sec 2x tan 2x, তাহলে উত্তরটা হবে sec 2x plus c। বাট যেহেতু x এর সহগ এখানে 2, এই জন্য 2 দিয়ে 8টা ভাগ হবে, সিম্পল। তাহলে 1/2 sec 2x plus c। বুঝছো? ইজি কিন্তু, মানে এই 2x এটাই তোমার লিনিয়ার ফাংশনের মতো কাজ হয়েছে, লিনিয়ার ফাংশনের মতো। লাইক এখানে sec x tan x থাকার কথা, ওই x গুলোর বদলে ডাইরেক্টলি 2x আছে, তাহলে একটা লিনিয়ার ফাংশন না, ওই লিনিয়ার ফাংশনের যে x এর সহগটা সেই সহগ দিয়ে আমরা ভাগ করছি, এই হলো অতিরিক্ত বিষয়। এখন এই কোশ্চেনটার দিকে তাকাও, যদি এমন হয় যে তোমার কাছে এমন একটা ভগ্নাংশের যোগজীকরণ করতে বলা হয়েছে যেটার নিচে একটা রুট আছে, রুটের ভিতরে থাকা ফাংশনটার অন্তরজ হচ্ছে গিয়ে উপরের অংশ। যদি এই ভার্সনটা দেওয়া থাকে যে রুটের ভিতরে থাকা ফাংশনটার অন্তরজ হচ্ছে উপরের অংশ, সেই ক্ষেত্রে আমার যোগজ হবে হচ্ছে 2 ইন্টু রুট বিশিষ্ট পুরো হর, মানে রুট অফ f of x প্লাস c। এইটা হচ্ছে পুরোটা হবে অ্যান্সার। বুঝা গেল? পুরোটা হবে অ্যান্সার। তাহলে তোমার যদি একটা ভগ্নাংশ থাকে কোশ্চেনে, যেখানে নিচে রুট আছে, রুটের ভিতরের অংশটাকে অনলি অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে উত্তরটা হবে 2 রুট অফ হর, মানে 2 ইন্টু পুরো হরটা, রুট বিশিষ্ট পুরো হরটা। আচ্ছা, এখন হ্যাঁ এটা এমসিকিউ আকারে আসছে এবং এটা বোর্ডের এমসিকিউ, সেক্ষেত্রে 2 ইন্টু নিচের পুরো পার্ট, অর্থাৎ এটা হবে সঠিক উত্তর। ইজি। এখন এই অঙ্কটার দিকে তাকাও, যেমন এখানে নিচে হচ্ছে রুটের ভিতরে sin x, এটার উপরে হচ্ছে cos x। বললো এখন এটা i এর মান কত, মানে যোগজীকরণ করলে কত হবে, সেটা হচ্ছে 2 ইন্টু পুরো হর, অর্থাৎ 2 রুট ওভার sin x, 2 ইন্টু পুরো হর। আচ্ছা, এইবার দেখো এই অঙ্কটার দিকে, যে নিচে রুট আছে,
রুটের ভিতরে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচের অংশটাকে অন্তরীকরণ করলে পাওয়া যাবে -2x। এখন উপরে আছে শুধুমাত্র x, তাহলে আমি যে হুট করে -2 অতিরিক্ত গুণ করলাম, এইটা দিয়ে আলাদা একটা ভাগ করতে হবে, তাইলে জিনিসটা নিউট্রাল হবে। কথাটা কি ঠিক বললাম? আবারও দেখো, আমি এইটার দিকে আগে তাকাই নাই, আমি জানি রুটের ভিতরের অংশকে অন্তরীকরণ করে উপরের অংশ পাইতে হবে। তো আমি এখানে যখন দেখলাম নিচে একটা এক্স স্কোয়ার আছে আর উপরে x এর পাওয়ার 1, মনে একটু ভরসা পাইলাম, একটু আশা পাইলাম যে আচ্ছা পাওয়ার যেহেতু 1 কমে গেছে, আর আমরাও জানি অন্তরীকরণ করলে পাওয়ার 1 কমে যায়, তাহলে নিচেরটাকে অন্তরীকরণ করলে হয়তোবা আমি উপরেরটা পাইতে পারি। মনের মধ্যে একটু আশা জাগলো আর কি, আশা জাগলো। তো সেই ক্ষেত্রে আমি নিচেরটাকে ধরে জোর করে আগে অন্তরীকরণ করলাম, যা হয় হোক পরে দেখা যাবে না, আগে আল্লাহ নামে অন্তরীকরণটা করে দিই। করে দেওয়ার পরে এখন দেখলাম ছিল x, আমি তো ভুলে লিখে ফেলেছি -2x, ভুল হয়ে গেছে, সরি বলতে হবে না? তাহলে আমি ভুল কদ্দুর করলাম, -2 গুণ করেছি, সরি বলার জন্য এই -2 দিয়ে ভাগ করবো, এইটুকুই, বুঝছো? এখন আসি, তাইলে এবার আমার -12 ইন্টু এই যে নিচের অংশটাকে এই জায়গাটাকে অন্তরীকরণ করলো উপরেরটা, তাহলে 2√1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস c, 2 কাটা -√, পুরো অ্যান্সার। সো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি বললাম? কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার তাকাও এদিকে, এই ফাংশনটার দিকে তাকাও। বললো যে p⁴x dx যদি f of x হয়, এটার মান কত? মানে সিম্পল কথা, ওর জগৎ যা, এটা কত হবে আর কি, ওর জগৎটা কত, এটাই হলো কোয়েশ্চেন। এখন p বলতে ওরা সংখ্যা বোঝাচ্ছে, তোমাকে অলরেডি আমি এই অঙ্কটা করাই দিয়েছি। a পাওয়ার x dx এর জগৎ হয় হলো a পাওয়ার x বাই লন a প্লাস c। তাহলে এখানে যদি a এর বদলে তুমি যদি p লিখো, তাহলে এখানে p দেওয়া লাগবে, তাহলে p পাওয়ার x বাই লন p প্লাস c। তাহলে এই যে দেখো p পাওয়ার x বাই e বেস লগ p, মানে এটাই লন p প্লাস c। তাহলে এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। c তো ওরা এখানে দিয়ে দিয়েছে, ওরা বলেছে c ছাড়া বাকি অংশ করতে, সেটা হচ্ছে একটু হবে, যদিও ছোট করে লেখা, এখানে e লেখা আছে আর এখানে লগ p লেখা আর কি। ওকে, আচ্ছা, বুঝছো তো নাকি? এবার এই অঙ্কের দিকে তাকাও। এই অঙ্কটাও বোর্ডে খুবই কমন একটা ম্যাথ, নিচে একটা রুট আছে, দিলাম, রুটের মধ্যে লেখা হচ্ছে tan p। ওকে, রুট ছাড়া বাদ বাকি অংশ হচ্ছে গিয়ে 1 বাই cos স্কোয়ার p, মানে sec স্কোয়ার p dp। সো এখন দেখো p হচ্ছে চলক, তো dp দেখে খুশি হও না তোমরা? তো মানে কি আর বলবো, রুটের ভিতরের অংশটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাচ্ছি আমি, tan p কে অন্তরীকরণ করলে sec স্কোয়ার p পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2 ইন্টু রুট ওভার এই পুরাটা হবে আমার উত্তর, 2√tan p হবে উত্তর। বুঝছো? ম্যাথ তো ইজি আসলে, হ্যাঁ ম্যাথ তো ইজি। এইবার দেখো, এইবার আমরা বেশ কিছু সূত্র শিখবো এবং এগুলাকে মনে রাখার টেকনিকও শিখবো। খেয়াল করো, তোমরা খুব ভালো করে আশা করি জানো যে tan ইনভার্স x কে অন্তরীকরণ করতে গেলে আমরা অন্তরজ হিসাবে পাই 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই ফাংশন টাইপের মানে ধ্রুবক প্লাস এক্স স্কোয়ার, এটাকে যোগজ করলে tan ইনভার্স পাওয়া যাবে। এবার তাকায় দেখো, এই যে এখানে ধ্রুবক থাকে একটা আর এক্স স্কোয়ার থাকে, এটাকে যোগজীকরণ করলে tan ইনভার্স পাই। বাট কিরকম করে পাই? এখানে এক্স স্কোয়ার আর এ স্কোয়ারের যোগফল এরকম যদি থাকে, সেক্ষেত্রে 1/a tan ইনভার্স x বাই a, এরকম আকারে আমি পাবো 1/a ইন্টু tan ইনভার্স x বাই a। আচ্ছা, এরটুক পর্যন্ত বোঝা যায়, এটা মোটামুটি সবাই পারে, এটাই প্যারা নাই। প্যারা হয় পরের দুইটায়, এগুলো নিয়ে কোনটা আগে কোনটা পরে এগুলো মুখস্থ করতে খবর হয়ে যায়, আর তোমাদের মাহির ভাই এত কিছু মুখস্থ করতে পারতোই না। তো সেই ক্ষেত্রে উপায়টা খুব সহজ। ইন্টিগ্রেশনের নিচে আমার কাছে যদি এরকম দেয় যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ভালো করে বুঝো, মানে যদি আমার দুইটার মধ্যে যে কোনো একটা নেগেটিভ হয়, লাইক সংখ্যাটা নেগেটিভ, এ স্কোয়ারটা নেগেটিভ অথবা এক্স স্কোয়ারটা নেগেটিভ, যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে আমার কাজ খুবই সহজ। সেই ক্ষেত্রে আমার উত্তরটা হবে এরকম যে 1/2a লন একটা ভগ্নাংশ প্লাস c। এখন দেখো, তুমি যদি মনে করো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিয়ে চিন্তা করো, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবা, অর্থাৎ এক্স প্লাস এ এক্স মাইনাস এ। তাহলে এই উপরে এবং নিচে একটা জায়গায় বসবে এক্স প্লাস এ, আরেকটা জায়গায় বসবে এক্স মাইনাস এ। এখন কোন জায়গায় কোনটা বসবে এটা নিয়ে বেড়া। আবার নিচে যদি তোমার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়, তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, ওই সূত্রে অ্যাপ্লাই করবা নিচের অংশটাকে। তাহলে কত হবে? এ প্লাস এক্স এবং এ মাইনাস এক্স। তাহলে এই উপরে এবং নিচে ওই এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স বসাবা। আচ্ছা, এখন আগে এটা দিয়ে শুরু করি, যে তোমার যদি এটা দিয়ে কাজ হয়, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে কাজ শুরু হয়, তোমার টার্গেট কি? যে এটাকে তুমি এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে নিবা। তো সেক্ষেত্রে এ প্লাস এক্স এ মাইনাস এক্স, তো এখন তোমাকে বললাম, তুমি এখানে নামে দেখতে পাচ্ছ যে এ প্লাস এক্স এ মাইনাস এক্স দুইটা জিনিস,
তোমাকে আমি দুইটা রেজাল্ট করলাম, মানে ধরো অফার করলাম, তোমাকে রেজাল্ট দেওয়া হবে এ প্লাস অথবা রেজাল্ট দেওয়া হবে এ মাইনাস, তুমি কোনটাকে চুজ করবা, কোনটাকে তুমি মাথায় করে রাখবা? এ প্লাস কেনা? যদি তোমাকে দুইটা অপশন দেই আমি, এ প্লাস এবং এ মাইনাস, তুমি স্বাভাবিকভাবেই এ প্লাসকে চুজ করবা, ঠিক? তাহলে তোমার এখানে মানে আমি মনে রাখতাম এমনি আর কি, এটা মনে রাখার টেকনিক, এটা অরিজিনাল কোনো টেকনিক না, মনে রাখার জন্য, যে আমার এলোমেলো লাগতো তো সেজন্য, যে এই যে যদি আমাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেয়, সেক্ষেত্রে আমাকে এ প্লাস এক্স এ মাইনাস এক্স বসাইতে হবে। তো আমি এ প্লাস রেজাল্টকে পছন্দ করবো, প্রেফার করব, সেই ক্ষেত্রে এ প্লাস থাকবে উপরে, এ মাইনাসটা হবে নিচে। এই যে সূত্র চলে আসছে, আমি এমনি মনে রাখতাম ছোটবেলায়, বুঝছো? অর্থাৎ যদি এ প্লাস এক্স এ মাইনাস এক্স থাকে, এ প্লাস এ মাইনাস যদি থাকে, সেক্ষেত্রে এ প্লাসটাকে আমি উপরে রাখি, ওকে? আর যদি এমন হয় যে লাইক এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এক্স প্লাস এ এক্স মাইনাস এ, এখানে কিন্তু এ প্লাস এ মাইনাস নাই, সেই ক্ষেত্রে আমি উপরে নেগেটিভ নিচে পজিটিভ, কারণ রেজাল্টের ক্ষেত্রে আমি এ প্লাসকে উপরে প্রাধান্য দিব, মাইনাসকে নিচে প্রাধান্য দিই, ঠিক তো? আর যদি এমন হয় যে এক্স প্লাস এ এক্স মাইনাস এ, মানে রেজাল্ট হচ্ছে না এখানে, এ প্লাস এ মাইনাসের কোনো ইস্যু নাই, তাহলে উপরে নেগেটিভ নিচে পজিটিভ, উপরে নেগেটিভ নিচে পজিটিভ, তাহলে এ এক্স প্লাস এ এক্স মাইনাস এর ক্ষেত্রে উপরে মাইনাস নিচে প্লাসটা হবে, ওকে? আর আমার বেসিক বাই ডিফল্ট 1/2 এ লন মডুলাস এটুক ফিক্সড, বুঝছো? তাইলে তোমাকে আমি যদি একটু গুছাই দিই, পুরো পড়াটা যদি একটু গুছাই দিই, আমি দেখো এক ধাঁচে সবগুলো সূত্র লিখবো। তুমি এখানে এরকম একটা ভগ্নাংশ থাকবে 1 এখানে ডিএক্স, এইখানে কোনো রুট যদি না থাকে, যদি কোনো রুট না থাকে, যে রুট চিহ্ন যদি না থাকে, সেক্ষেত্রে তিনটা ভ্যারিয়েশন পসিবল। একটা হচ্ছে তোমার তিনটা ভ্যারিয়েশন পসিবল, একটা হচ্ছে দুইটাই পজিটিভ, একটা হচ্ছে একজন নেগেটিভ মানে ধ্রুবক নেগেটিভ, আর একটার মধ্যে হচ্ছে চলক নেগেটিভ। যদি দুইটাই পজিটিভ হয় তাহলে আমার 1/a tan ইনভার্স x/a প্লাস সি। যদি এই দুইটার মধ্যে যে কোনো একটা নেগেটিভ হয় তাহলে সিম্পল 1/2a লন ভগ্নাংশ। দুইটার মধ্যে যদি একটা নেগেটিভ হয় তাহলে 1/2a লন ভগ্নাংশ। আচ্ছা, এখন আমি যেটা করব, আমি হচ্ছে কি এইগুলাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে এক্স প্লাস এ এক্স মাইনাস এ, যেহেতু রেজাল্ট হচ্ছে না, মানে রেজাল্ট হলে তো এ প্লাস এ মাইনাস আসতো, এখানে এক্স প্লাস এক্স মাইনাস, তাহলে আমি নেগেটিভকে উপরে রাখবো। সো এক্স মাইনাস এ এক্স প্লাস এ, যেহেতু এখানে এটার দিকে সূত্র অ্যাপ্লাই করলে এ প্লাস এক্স এ মাইনাস এক্স এর রেজাল্টের মতো, তাহলে এ প্লাসকে আমি উপরে রাখবো। শেষ, যে সূত্র চলে আসে, বুঝছো? এটা আমি খুব কঠিন করে মুখস্থ করতাম না, আমি এমনি গল্প দিয়ে দিয়ে মনে রাখতাম, এবং আজও আমি এমনি চলছি, বুঝছো? এবং এটা আজীবনে তুমি চালাই ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। মনে রাখার জন্য এগুলো ছোট ছোট ছোটখাটো আমরা ছন্দ বা টেকনিক বা গল্প মনে মানে ব্যবহার করতে পারি। একটু পরে আমি তোমাকে ইউভি এর সূত্র শেখাবো, এটাও আমি গল্প দিয়ে শেখাবো, এটা দেখবো মনে থাকবে আর কি, আরাম লাগবে, ওকে? বুঝছো তো নাকি? এখন আসো, যদি এমন হয় যে এইখানে, যদি এমন হয় এইখানে তোমাকে এইসব জায়গাতে রুট দিয়ে দিয়েছে, ফার্স্টে আমরা বললাম রুট ছাড়া, এখন যদি রুট দিয়ে দেয় তাহলে কি হবে? তাইলে আমরা এখন দেখবো যে রুট সহ দিয়ে দিলে কি হবে, রুট সহ দিয়ে দিলে কি হবে। যেমন এই তিনটা। তো প্রথম ব্যাপার আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এর অন্তর্গত হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার। তাইলে সংখ্যা মাইনাস এক্স স্কোয়ার থাকলে তাহলে চোখ বন্ধ করে সাইন ইনভার্সের সূত্র অ্যাপ্লাই হবে। সাইন ইনভার্স তখন x/a আসবে। এখন খেয়াল করিও, যখন নাকি tan ইনভার্স x/a আসছিল, tan ইনভার্সের সহগে 1/a ছিল, বাট যখন sin ইনভার্স x/a আসবে তখন sin ইনভার্সের সহগে কোনো 1/a থাকবে না, এটা একটু খেয়াল রাখিও। দ্বিতীয় ব্যাপার, যদি এখানে এরকম হয় যে, যদি এরকম হয়, এটা কোন ক্ষেত্রে? যখন চলক নেগেটিভ, সেই ক্ষেত্রে চলক স্কোয়ার নেগেটিভ হলে এরকম। যদি চলক পজিটিভ থাকে, এখন ধ্রুবক পজিটিভ হোক নেগেটিভ হোক উই ডোন্ট কেয়ার, যদি চলক পজিটিভ থাকে সেই ক্ষেত্রে আমার লন অফ কোয়েশ্চেনের হর প্লাস এক্স, এইটাই হইল মেইন সূত্র। মানে দুইটার মধ্যেই লন আসবে, আমরা খালি দেখব কোয়েশ্চেনের হরের মধ্যে কে আছে সেটা লিখে দিব, কোয়েশ্চেনের হরের মধ্যে কে আছে সেটা লিখে দিব, লাস্টে একটা প্লাস এক্স গণহারে। তাহলে যদি তোমার চলক স্কোয়ার নেগেটিভ হয় তাহলে সাইন ইনভার্স x/a, যদি চলক স্কোয়ার পজিটিভ থাকে, এখন ধ্রুবক পজিটিভ নাকি নেগেটিভ উই ডোন্ট কেয়ার, চলক স্কোয়ার নেগেটিভ, রুটের ভিতরে চলক স্কোয়ার নেগেটিভ, সেই ক্ষেত্রে লন অফ এরকম একটা ফরম্যাট থাকবে। কি ফরম্যাট? কোয়েশ্চেনের নিচের অংশ প্লাস এক্স, কোয়েশ্চেনের নিচে যদি এটা থাকে এটা প্লাস এক্স, কোয়েশ্চেনের নিচে এটা থাকলে এটা প্লাস এক্স, দ্যাটস ইট। বুঝছো? বুঝা গেছে? ঠিক আছে, এখন তাকায় দেখো, এবার আমরা দেখবো একটা একটা করে ম্যাথ।
খেয়াল করো। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, এইবার এই অঙ্কটার দিকে তাকাও। এটা হচ্ছে গিয়ে যে তোমার ওই যে সাইন ইনভার্স যেটা ছিল নিচে, এইটা যদি 1 বাই আকারে না থেকে সোজা আকারে দিয়ে দেয়, লাইক এই যে এই জিনিসটাই যদি এরকম করে দেয়, ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর রুট ডিএক্স, যদি এটা দিয়ে দেয়, তাহলে তুমি কি করবা? তাহলে হচ্ছে ফার্স্টে এখানে দুইটা অংশ, একটা হচ্ছে x/2 এর অংশ, একটা a²/2 এর অংশ। x/2 দিয়ে পুরো কোশ্চেনটা হুবহু লিখে দিবা, একটা অংশ গেল, যোগ এই যে এখানে সংখ্যা যেটা থাকবে, লাইক 36 থাকে, 15 থাকতে পারে, এরকম সংখ্যা যেটা থাকবে লাইক a², ওই a²/2 লিখবা। লিখার পরে এটার জন্য তুমি উল্টা অবস্থায় কি সাইন ইনভার্স x/a লিখতে না, এইখানে ওই সাইন ইনভার্স x/a লিখে দেবা, বুঝছো? তাহলে এখানে দুইটা অংশ থাকে, যদি এটা সোজা আকারে আসে দুইটা অংশ, একটা হচ্ছে x/2 কোয়েশ্চেন যোগ ধ্রুবক বাই 2 সাইন ইনভার্স x/a, দ্যাটস ইট। এটা একটু মনে রাখতে হবে, এটা দিয়ে এমসিকিউ আসছিল একবার। আচ্ছা, এখন খেয়াল করো এই কোয়েশ্চেনটার দিকে তাকাও, এখানে রুট নাই। ফার্স্ট কাজ হচ্ছে রুট আছে কি নাই এটা চেক দিবা। রুট নাই, এখানে আছে তোমার 3² প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা অনেকটা 1/1 প্লাস এক্স স্কোয়ারের মতো, তাহলে ট্যান ইনভার্সের সূত্র যাবে। আমরা জানি ট্যান ইনভার্সের সূত্রে 1/a ট্যান ইনভার্স x/a প্লাস c হয়, তাহলে 1/3 ট্যান ইনভার্স x/3, ইজি। ওকে, এখন খেয়াল করো পরের কোয়েশ্চেন, dx নিচে হচ্ছে √3 মাইনাস 4x স্কোয়ার। এখানে খেয়াল করো, এখানে ইন্টিগ্রেশন অফ নিচে রুট হইল 4x স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার, আর 3 মানে হচ্ছে √3 হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস, এইখানে হইলো আমার 1, এইখানে হইলো dx। এখন একটু মনোযোগ দিয়ে দেখিও যে তুমি খুব ভালো করে জানো, যদি আমার কাছে রুটের মধ্যে যদি a² মাইনাস এক্স স্কোয়ার আসে, তাহলে আমরা সাইন ইনভার্স x/a লিখি। এখন দেখো এইখানে এই অঙ্কের মধ্যে আমি এইখানেও সাইন ইনভার্স x/a লিখতে যাচ্ছি, বাট x এর জায়গায় কে আছে 2x, তাহলে এটাকেই x মনে করে কাজ চালাবো। a এর জায়গায় কি আছে √3, এটাকেই কাজ চালাবো। কিন্তু যেহেতু x এর জায়গায় একটা লিনিয়ার ফাংশন আছে লাইক y = 2x, একটা লিনিয়ার ফাংশন x এর বদলে আছে, সেই ক্ষেত্রে x এর সহগ দিয়ে অতিরিক্ত একটা ভাগ করতে হবে, তার মানে হাফ, এখানে এই 2 দিয়ে ভাগ করতে হবে একটা, বুঝছো? তাহলে হাফ সাইন ইনভার্স 2x/√3, হাফ সাইন ইনভার্স 2x/√3। সো এই খ নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। থিমটা কি ক্লিয়ার হচ্ছে? ওকে, তাহলে এটা চলে গেল। এখন আসি এর পরের অঙ্ক। এর পরের অঙ্কটা একদম সিমিলার, তোমার এখানে ইন্টিগ্রেশন দেওয়া, ইন্টিগ্রেশনের মধ্যে লেখা 1 dx √4² মাইনাস 5x হোল স্কোয়ার, এইটা হলো আমার কোয়েশ্চেন। সেক্ষেত্রে a² মাইনাস এক্স স্কোয়ারের সূত্র, তাহলে সাইন ইনভার্স x/a এই ফরম্যাটটা হবে। তাহলে সাইন ইনভার্স সাইন ইনভার্স x মানে হচ্ছে 5x/4, এবং যেহেতু এটা অ্যাকচুয়ালি x না, এটা লিনিয়ার ফাংশন, সেক্ষেত্রে x এর যে সহগ, সেই সহগ দিয়ে আমি অতিরিক্ত ভাগ করে দেই, সেটাই হবে অ্যান্সার। তাহলে 1/5 সাইন ইনভার্স 5x/4, 1/5 সাইন ইনভার্স 5x/4 হবে আমার উত্তর। তোমরা কি বুঝতে পারছো আসলে? বলো। আমি কথা একটু স্পিডে বলছি, বিকজ 200 MCQ একটা ভিডিওর মধ্যে সেট করা হবে। সেই ক্ষেত্রে আমি যদি এখন স্লো আগাই, 15-20 ঘন্টা একটা ভিডিও হইল, তুমি জীবনেও ওপেন করে দেখবা। আমি জানি তুমি এটাকে 1.5 গুণ 2x 1.25 কিছু না কিছু একটা স্পিড দিয়ে দেখছো, এটা আমি জানি। আমি কাদেরকে পড়াই তাদের ব্যাপারে আমি খুব ক্লিয়ার। ভর্তি পরীক্ষার আগে প্রশ্ন ব্যাংকের ব্যাপারে আমি খুব ক্লিয়ার ছিলাম যে কোন কোন পরীক্ষা, মানে পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসে। তোমাদেরকে পড়ানোর ব্যাপারে আমি খুব ক্লিয়ার, কাদেরকে আমি পড়াই। ওকে, এখন দেখো এই অঙ্ক, এইখানে আছে 3² মাইনাস এক্স স্কোয়ারের রুট। টেকনিক কি শিখেছিলাম? একটা হবে x/2 হুবহু কোয়েশ্চেন, তাহলে √9 মাইনাস এক্স স্কোয়ার, যোগ আরেকটা হবে a²/2 মানে 9/2, দেন সাইন ইনভার্স x/a, তাহলে x/3 প্লাস c, এটাই অ্যান্সার। তাহলে x/2 9/2 9/2 সাইন ইনভার্স x/3, প্রথমটাই বুঝছো? আলাদা খুব আহামরি মুখস্থ না, টেকনিকটা বুঝবা। আমি যে এটা খুব আহামরি মুখস্থ করে রেখেছি তা না, পরীক্ষার আগ দিয়ে দেখে যেতাম আর কি। এখন এটা একটু ট্রিক ইউজ করে কাজ করতে হবে। ট্রিক ইউজ করে কি ট্রিক অ্যাপ্লাই করবা একটু খেয়াল করিও। কোয়েশ্চেনটা তোমার কিরকম, যে ইন্টিগ্রেশন দেওয়া, উপরে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার, নিচে দেওয়া হলো x² মাইনাস 4 dx। এখন তাকায় দেখো, তুমি এই জিনিসের কাজ তখনই করতে পারো যখন এটার উপরে 1 থাকে, লাইক x² মাইনাস a স্কোয়ারের সূত্র তুমি তখনই পারো, x² মাইনাস a স্কোয়ারের সূত্র তুমি তখনই পারো যখন নাকি উপরে 1 থাকবে, তখন
তাহলে উপরে এখানে তো আমার কোশ্চেনটা মাত্র যেটা দেখাইলাম ওটার মধ্যে এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ারকে এনি হাও আমাকে সরাইতে হবে, তারপরে আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো সেক্ষেত্রে খেয়াল করো এখানে এক্স স্কোয়ারের বদলে আমরা লিখবো যেটা যে এখানে মান আনতে হবে। তো দেখো একটা টেকনিক করি, আমি এখানে এমনি লিখবো এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তাহলে এই দুইটাকে যদি আলাদা করো 1 ডিএক্স যোগ এই দুইটাকে যদি আলাদা করো 4 ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 মানে 2 স্কোয়ার। খেয়াল করো কি হলো, আমি নিচে একটা হুবহু উপরে লিখলাম এবং এটাকে নিউট্রাল করার জন্য অতিরিক্ত একটা সংখ্যা যোগ বা বিয়োগ করলাম, যাতে করে আলটিমেটলি এইটা মিলে যায়। দেখো এখানে যা লিখেছি সব মিলে যোগ বিয়োগ করলে এটাই হবে। বাট এমনি লেখার কারণটা কি, যে এটা ভাগ যায় এখানে মান আসবে আর 4 ডিভাইডেড বাই এত হবে। তাহলে আমি এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, মানে এই অংশটার হইলো এই অংশের উপরে হইলেও আমার সূত্র ম্যাচ করে। তাহলে এটা তো খুব সহজ, এক্স আমরা তো জানি 1কে যোগাযোগকরণ করলে এক্স হয়, আর এটার জন্য আমরা সুন্দর মতন লিখবো 1/2a লন অফ ভগ্নাংশ প্লাস সি। এক্ষেত্রে আছে এক্স প্লাস এ এক্স মাইনাস এ, তাইলে আমার এ প্লাস এ মাইনাস আসে নাই, তাহলে উপরে মাইনাস নিচে প্লাস হবে। তাহলে এক্স মাইনাস 2 হচ্ছে উপরে, এক্স প্লাস 2 হচ্ছে নিচে। তো ওভারঅল এই 4 আর এই 4 কাটাকাটি, তাহলে এক্স প্লাস লন অফ মাইনাস বাই প্লাস, এক্স প্লাস এটা প্লাস হবে, এক্স প্লাস লন অফ মাইনাস বাই প্লাস। এই যে ডি নাম্বারটা কারেক্ট, এখানে এক্স প্লাস হবে আর কি, বুঝছো তো তোমরা, এটা আর কি এক্স প্লাস লন অফ ওই জিনিসটা। পারতে হবে। এখন আমরা দেখবো হচ্ছে যদি তোমাকে একাধিক ফাংশন গুণ আকারে দেয়, ওদের এই সূত্র কেমনে মনে রাখবা, এইটা তোমাকে শেখাবো। এইটা তোমাকে আমি আমার ভাষায় শেখাবো, আমি যেমনি মনে রাখতাম। বিকজ আমার তো মানে মেমোরি যাই অবস্থা হোক না কেন সূত্র আমি মুখস্থ করতাম না, মানিজ্যত লাগতো, বুঝছো, মানে এটা লজ্জা লাগতো আমার কাছে, গণহারে মুখস্থ করছি, কি একটা বাজে বিষয়। এখন দেখো ভালো মতন দেখো, তোমাকে মনে করো দুইটা ফাংশন দেওয়া আছে, বললে এই দুইটার গুণফলকে যোগাযোগকরণ করো। তুমি আগে এখানে চেক দিবা যে কোনটাকে সহজে অন্তরীকরণ করা যায়, কোনটাকে সহজে যোগাযোগকরণ করা যায়। মনে করো তুমি দেখলাম ভি কে সহজে অন্তরীকরণ করা যায় আর ইউ কে সহজে হচ্ছে যোগাযোগকরণ করা যায়। মানে থাকে না কারো হচ্ছে ম্যাথ ভালো লাগে, বায়োলজি খারাপ লাগে, তার মানে ও কি ওর ব্রেন প্যাটার্ন, চিন্তা করার স্কিল এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের। কেউ আছে বায়োলজি কেমিস্ট্রি এগুলো ভালোবাসে, ম্যাথ ফিজিক্স ম্যাথ ভালো লাগে না, অঙ্ক ভালো লাগে না, ওদের ব্রেন অনেকটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড বা মেডিকেলের মতো। বুঝতে পারছো তো কি বলতে যাচ্ছি? তো ফাংশন তোমার কাছে দুইটা দেওয়া, এদের মধ্যে একজনকে সহজে ইন্টিগ্রেশন করা যায়, একটু ইন্টিগ্রেশন হইতে চায় সারা জীবনটাই ওরকম, আরেকজন একটু অন্তরীকরণ হইতে চায়। এখন তুমি যে মনে করো তুমি যে গণহারে দুইজনকেই ইউ এবং ভি, ইউ হইতে চায় ডিফারেন্সিয়েশন, ভি হইতে চায় ইন্টিগ্রেশন, তুমি যদি দুজনকেই গণহারে ইন্টিগ্রেশনের কোচিংয়ে বসায় দিলা, মনে করো একজন মেডিকেল পড়তে চায় একজন ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, দুজনকে জোর করে তুমি ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে পাঠিয়ে দিয়েছো। এখন কেমনটা লাগে? মেডিকেলের জন্য মন খারাপ করবে না যে ভাই আমি তো মেডিকেল পড়তে চাই, আপনি আমার ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে পাঠাইলেন? তখন আমরা বলবো ও সরি তোমার একটু ভুল জায়গায় নিয়ে আসছে, আচ্ছা তুমি একটু বাইরে বসো, তোমাকে একটু পরে মেডিকেলের কোচিংয়ে আমরা পাঠাচ্ছি। তাহলে এই দুজনের মধ্যে ও হইতে চায় অন্তরীকরণ, ও হইতে চায় যোগাযোগকরণ। যে অন্তরীকরণ হইতে চায় ওকে যোগাযোগকরণ চিহ্নের থেকে বাইরে বের করবো। তো ওকে যদি বাইরে বের করে দিই দেখতে কেমন হবে? ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স লিখো, ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মানে কি হইলো, এখান থেকে ইউটা বাইরে চলে গেল। ইউ হচ্ছে যাকে অন্তরীকরণ করছিলাম, যাকে অন্তরীকরণ মানে করা যায় ভালো মতন, সে বাইরে চলে গেল যে ভাই আমি তো যোগাযোগকরণ হইতে চাই না, বড় হয়তো আমি যোগাযোগকরণ হইতে চাই না, আপনি আমাকে যোগাযোগকরণের ভর্তি করছে কেন পাঠাইলেন? সো তুমি ওকে বাইরে করে দিলাম, গেল বাইরে বেরোইলো। আচ্ছা বাইরে বেরোইলো, খুব ভালো। এখন ও দেখলো ওর পাশের বন্ধু ইঞ্জিনিয়ারিং কোচিং এর পড়া পড়ে উল্টায় ফেলছে, অথচ ও বাইরে জাস্ট বসে আছে, ওর মন খারাপ হবে না বলো? ও আবার ডাকলো যে ভাই প্লিজ একটু দেখেন না, আমার তো ভাই মেডিকেল পড়তে হবে, আমার তো ভাই ডিফারেন্সিয়েশন হতে চাই বড় হয়ে, একটু ব্যবস্থা করে দেন না। বললো আচ্ছা ঠিক আছে ওকে, তোমাকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, নাও ডিইউ বাই ডিএক্স করে দিলাম ডিফারেন্সিয়েশন। বললাম তুমি খুশি? ও বললো জি ভাই খুশি। এখন ও বাসায় যাওয়া শুরু করবে মনে করো, ও বললো যে কি একটা অবস্থা, একা যাবো কেমন, দুই বন্ধু মিলে একসাথে আসছিলাম, আমার বন্ধু কই? তো ওই বন্ধু তো এতক্ষণ ইঞ্জিনিয়ারিং ক্লাস করেছে মাহির ভাইয়ার, অর্ধেক ইঞ্জিনিয়ার হয়ে গেছে মনে করো মনে। তো ওই অবস্থায় ও ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান নিয়ে মনের মধ্যে অঙ্ক করছে, এই অবস্থায় আসছে ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান সমেত আসছে, একদম ইন্টিগ্রেশন সহ আসছে আর কি, বুঝো নাই? অর্ধেক ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এখন এই অবস্থায়ও আসছে।
আসার পরে বললো কি রে দোস্ত ক্লাস কতক্ষণ কি করলি ক্লাস জিজ্ঞেস করলো, ইঞ্জিনিয়ারটা ডাক্তারে জিজ্ঞেস করলো কিরে কোচিং কি ক্লাস করলি? ও বললো তোর সাথে তো ইঞ্জিনিয়ারিং ক্লাসই করছিলাম, আমি মেডিকেলের তো ক্লাস গেছি লাস্টের 5 মিনিট কিছু বুঝি নেই। তখন বললো আচ্ছা ইঞ্জিনিয়ারিং ক্লাস তো করলি কি বুঝলি? মানে দেখো ওদের মধ্যে কিন্তু এখন গল্প হবে কেবল ইঞ্জিনিয়ারিং এর, বিকজ ও তো মেডিকেলের ক্লাসের শেষের দিকে গিয়েছে, বুঝে নেই তো কিছু, ক্লাসের শেষে আসলে তো হবে না। সো এখন ওদের দুজনের মধ্যে কিসের গল্প হবে? ও এতক্ষণ শুরু থেকে যেইখানে ছিল ওইটার গল্প হবে না, মানে ইন্টিগ্রেশনের পুরাটা মিলে ইন্টিগ্রেশনের গল্প হবে, পুরা জিনিসটা ইন্টিগ্রেশনের গল্প হবে। ঠিক এখন এইখানে যেসব ঘটনা ঘটেছে এগুলা কি ভালো ঘটনা ঘটলো? একটা বাচ্চা পড়তে চেয়েছে মেডিকেল, ও হয়ে গেল ইঞ্জিনিয়ার, কি একটা সমস্যা, নেগেটিভিটি না অনেক, এই জন্য আমরা মাইনাস দেব, সূত্র মিলে গেছে। ভাই আমি লিটারালি পরীক্ষার সময় এমনি মনে রাখতাম, এবং এটা খুব সহজ গল্প। তোমার কাছে ফার্স্টে মনে হবে যে এটা কঠিন লাগছে বা এরকম, এটা ইজিয়েস্ট ওয়ে। আমি আবার দেখাই, দেখবা পানিবাত হয়ে যাবে। এই গল্পটা আবার বলবো, পানিবাত হয়ে যাবে। ফার্স্টে কি হইলো, এখন ইঞ্জিনিয়ারিং ডাক্তারি বাদ দাও, ও হইতে চায় ডিফারেন্সিয়েশন, ও হইতে চায় ইন্টিগ্রেশন। তুমি ওকে ডিফারেন্সিয়েশন হইতে চায়, ওরা ইন্টিগ্রেশনের মধ্যে বসাই দিয়েছো, ও বাইরে বেরোয় যাবে। ফার্স্টে বাইরে বেরোইলো, ও বলবে আমি ডিফারেন্সিয়েশন হইতে চাই, বললাম নাও হও। ও বললো বন্ধু ছাড়া বাঁচবো না, বন্ধু নিয়ে আসলাম, বন্ধু অলরেডি ইন্টিগ্রেশন হয়ে গেছে। এখন বন্ধু বললো যে আমরা এখন ইন্টিগ্রেশনের গল্প বলবো, তাহলে পুরোটা ইন্টিগ্রেশন, এবং এখানে অনেক এলেমেন্ট হয়েছে, নেগেটিভিটি শেষ। বুঝছো? কোনো সূত্র মুখস্থ করতে হয়েছে, কিচ্ছু করা লাগে, সূত্রের খেলা। ওকে, আমি পুরাটা টাইম সূত্র এমনি টেকনিক করে মনে রেখেছি, কিচ্ছু মনে রাখতাম না, মনে রাখতামই না, মানে ইগোতে লাগতো। ওকে, যে কে করে মুখস্থ করবোই না, সে এই হলো অবস্থা। বুঝছো? এমনি করে তুমি এইসব সূত্রও পেরে ফেলতে পারবা। বেস্ট অফ লাক। এখন তোমাকে বলি যে তোমাকে দুইটা ফাংশনের গুণফল তোমাকে ধরো দিল করতে, এখন তুমি বুঝবা কেমনে যে ওকে কি ইন্টিগ্রেশন করলে ভালো নাকি যোগজীকরণ মানে ডিফারেন্সিয়েশন করলে ভালো, বুঝবা কেমনে? সেজন্য একটা টেকনিক আছে, LIATE, L ফর লগারিদমিক ফাংশন, I ফর ইনভার্স ট্রিগোনোমেট্রিক, A ফর অ্যালজেব্রাইক, T ফর ট্রিগোনোমেট্রিক, E ফর এক্সপোনেনশিয়াল। কথা হচ্ছে যে এই লগারিদমিক ইনভার্স এগুলাকে তুমি সহজে যোগজীকরণ করতে পারবা না, এগুলাকে ইজিলি অন্তরীকরণ করা যায়। অর্থাৎ বাম দিকের ফাংশনগুলোকে ইজিলি ডিফারেন্সিয়েট করা যায়, ডান দিকের ফাংশনগুলোকে ইজিলি ইন্টিগ্রেট করা যায়। ওকে, তাহলে তোমাকে যদি মনে করো দুইটা ফাংশন দেয়, লাইক এখানে বললো যে x tan ইনভার্স x, জাস্ট বলার জন্য বলা, দুইটা ফাংশন দিল, দিয়ে বললো যে এবার তুমি মানে অন্তরীকরণ যোগজীকরণ এগুলো করো। তো সেক্ষেত্রে তুমি বুঝবা কেমনে যে কোনটা আমার ইন্টিগ্রেশনের জন্য ভালো, কোনটা ডিফারেন্সিয়েশনের জন্য ভালো? তখন তুমি চেক দিবা যে x কোন টাইপের ফাংশন, x হচ্ছে অ্যালজেব্রাইক, আর tan ইনভার্স কোন টাইপের ফাংশন, tan ইনভার্স হচ্ছে কি ইনভার্স। তাহলে এই দুইটা একটা অ্যালজেব্রাইক একটা ইনভার্স। তাহলে দেখো এই দুইটার মধ্যে বামে যেটা থাকবে ওইটা ডিফারেন্সিয়েশন টাইপের হবে, ডান দিকে যে থাকবে ও হচ্ছে ইন্টিগ্রেশন টাইপের হবে। তাহলে বামের জন হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক, তাহলে বামের জনকে আমি ডিফারেন্সিয়েশন করাবো, মানে ইনভার্সকে আমি পাঠাবো বাইরে, ইনভার্সকে পাঠাবো বাইরে, এই যে x dx। এবার ওকে করবো অন্তরীকরণ 1/1 + x², আর ওর যোগজ রাখবো এখানে x²/2। দেন এই টোটালটার ইন্টিগ্রেশনটা এখানে মাঝখানে মাইনাস। বুঝছো? মানে পুরো প্যাটার্নটা এমনি হবে। সূত্র তোমার এখানে জাস্ট সূত্রের অ্যাপ্লাইটা দেখাইলাম, এগুলো করে করতে হবে না, এমসিকিউতে এগুলো দিবে না। ওকে, জাস্ট বুঝে রাখো আর কি, যে তোমাকে দুইটা ফাংশন দিল, তুমি এই দুইটাকে আগে দেখবা যে LIAT এর মধ্যে কোনটা কে, করার পরে তুমি এই সিরিয়াল অনুসারে বুঝবা যে বামে যে আছে সে ডিফারেন্সিয়েশন, ডান দিকে যে আছে সে ইন্টিগ্রেশন। এরপরে ডিফারেন্সিয়েশনটাকে তুমি বাইরে বের করবা, বাইরে বের করলা, করার পরে তুমি এরকম রাখবা, তখন ওকে অন্তরীকরণ করবা, ওকে যোগজীকরণ করবা, করার পরে ওটাকে আবার এই গুণফলটাকে আবারও যোগজীকরণ করতে হবে, এবং এই জিনিসটাকে মাইনাস। এটা হলো সূত্রটা। আচ্ছা, আমি তোমাকে একটু ম্যাথ দেখাই পরীক্ষায় কি আসে। যেমন এই অঙ্কটার দিকে তাকাও, এইটা কোন নাম্বারে যদি আসছে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমি দেখাচ্ছি। লাইক x ln x, দুইটা ফাংশন। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে x মানে হচ্ছে আমার অ্যালজেব্রাইক, ln মানে হচ্ছে আমার লগারিদমিক। তাহলে আমরা যদি সূত্রটা লিখি LIATE, সিরিয়ালটার মধ্যে লগারিদমিক এবং অ্যালজেব্রাইক, তাহলে বামের জন বা লগারিদমিক হবে ডিফারেন্সিয়েশন, অ্যালজেব্রাইক হবে ইন্টিগ্রেশন। ঠিক? তাইলে আমার এখানে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ x আর ln x dx, এর মধ্যে লনটা হচ্ছে ডিফারেন্সিয়েশন টাইপের, অর্থাৎ লনকে আমি ইন্টিগ্রেশন থেকে বাইরে বের করব। তাহলে ln x ইন্টু x dx। আচ্ছা, ওকে আমি অন্তরীকরণ করব, তাহলে 1/x, আর ওকে যোগজীকরণ করব x²/2। এই জিনিসটাকে আবারও যোগজীকরণ করে মাইনাস। তাহলে বলো এই এই দেখি তো, একটু দেখতে দাও,
ঠিক করলাম কি না? ঠিকই করেছি, কোনো সমস্যা নেই। খেয়াল করো, এখন ln x ইন্টু এটার যোগজটা কত হবে? x স্কোয়ার বাই 2 বিয়োগ এইটা তোমার হাফ বাইরে, এখানে এটা এটা কাটাকাটি x dx। তাহলে খেয়াল করো ওভারঅল যে হাফ x স্কোয়ার ln x মাইনাস এখানে হাফ x স্কোয়ার বাই 2 প্লাস c। ওভারঅল এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝছো? ম্যাথ ইজি, আসলে ম্যাথ ইজি, এটাই উত্তর। লাগে এখানে x স্কোয়ার বাই 4 হবে আর কি। এই হলো ওভারঅল জিনিস। এখন খেয়াল করো ইন্টিগ্রেশন অফ ln x আসছে, এইটা কিন্তু নিজেই হচ্ছে গিয়ে লগারিদমিক, মানে ওকে অন্তরীকরণ করার যোগ্য। এইসব ক্ষেত্রে আমরা যেটা করি, যদি এরকম একটা ফাংশন দেখো যারা নাকি এল অথবা আই এই টাইপের যদি ফাংশন, যে লগারিদমিক অথবা ইনভার্স ট্রিগোনোমেট্রিক একটা ফাংশনকে যোগজীকরণ করতে বলছে, সেক্ষেত্রে আমরা যেটা করি যে ওটার সহগটাকে 1 ধরে নেই, ওইটার সহগটাকে আমরা 1 ধরে নেই। সেক্ষেত্রে এই 1টাকে আমরা মনে মনে চিন্তা করি অ্যালজেব্রাইক, আর এটাকে চিন্তা করি লগারিদমিক। তাহলে এল আই এ টি ই চিন্তা করলে এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, এটা ইন্টিগ্রেশন, মানে বামের জন্য আজীবন ডিফারেন্সিয়েশন হয়, তাহলে এটাকে অন্তরীকরণ করতে হবে আর 1কে যোগজীকরণ। তাহলে চলো করে দেখি, এই লনটাকে বাইরে বের করবো। তাহলে ln x ইন্টু 1 dx বিয়োগ এবার ln x কে অন্তরীকরণ 1/x, 1কে যোগজীকরণ x, এই দুইটার গুণফলকে আমরা আবারও যোগজীকরণ করব। তাহলে আমার এইটার যোগজ হবে হচ্ছে x, এইখানে ln x মাইনাস এটা কাটাকাটি করে হবে 1, 1কে যোগজীকরণ করলে হবে x প্লাস c। তাহলে x ln x মাইনাস x প্লাস c, এটা হচ্ছে ln x এর যোগজ। এবং এই জিনিসটা তোমরা একটু মুখস্থ রাখবা, এটা ঢাকা ইউনিভার্সিটিতে খুব সম্ভবত 3বার আসছে এখন পর্যন্ত। ln x এর যোগজ কত, এটা আমি আজীবন বাচ্চাদেরকে ঢাকা ভার্সিটি কোর্সে মুখস্থ করাই দিই, যে এটা মনে রাখো যে ln x এর যোগজ হচ্ছে গিয়ে x ln x মাইনাস x প্লাস c। বুঝছো? আচ্ছা, ঢাকা ভার্সিটি নিয়ে একটু কথা বলি, যে আমাদের দেখে তো কোর্সের ব্যাপারে বলা আছে কিনা। ইয়েস, ডিইউ টার্গেট ডিইউ 5.0, এটা হচ্ছে বন্দি পাঠশালার পক্ষ থেকে আমাদের ভার্সিটি প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা জিনিস আমাদের দক্ষ টিচার প্যানেল দ্বারা, ম্যাথ ডিপার্টমেন্টে আমি আছি, কাব্য ভাই আছে, শুভ ভাই আছে, দক্ষতার মানে এক একজনের বয়স বুঝতে পারছো, আমরা সেই ছোটবেলার থেকে পড়াই। ওকে, সো ফিজিক্স, কেমিস্ট্রি মানে সব ডিপার্টমেন্ট, বায়োলজি সব ডিপার্টমেন্ট হচ্ছে সব মানে পুরোনো সিনিয়র টিচাররা। ওকে, সো আমরা ডিইউ টার্গেট ডিইউ 5.0 এই কোর্সের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি, সেটা ডিইউ শুধু না, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, অমুক তমুক যত ভার্সিটি আছে সমস্ত ভার্সিটি যাতে কভার হয়ে যায় এরকমভাবে একদম ডিটেইলে এখানে করাবো ইনশাল্লাহ। আগে যে কোনো কিছু তোমার যত কনফিউশনই থাকুক না কেন, সিলেবাস শেষ হয়েছে অথবা হয় নাই, পড়া অনেক ভালো পারি অথবা খারাপ পারি, আমার টার্গেট হচ্ছে একদম ডিইউতে টপ 100-এ ঢুকা, অথবা টার্গেট হচ্ছে কোনো মতে ডিইউতে চান্স পাওয়া, মানে এনি কাইন্ড অফ কেস, পুরো ইউনিভার্সাল কোর্স হচ্ছে এটা। তোমার অবস্থা খুব ভালো তাতেও এই কোর্স, অবস্থা খুব খারাপ তাতেও এই কোর্স, সিম্পল লজিক। এবং এইচএসসি চলাকালীন এই কোর্সে ডিসকাউন্ট আছে। তো এই কোর্সে দেরি না করে যখনই তোমরা এই ভিডিওটা দেখছো, সামনে ডিইউর জন্য তুমি পড়বাই আলটিমেটলি, এটা জানা কথাই। তো দ্রুত যুক্ত হয়ে যাও, আমিও থাকবো ম্যাথ ডিপার্টমেন্টে। ঠিক আছে, কোর্সে কেমনে ভর্তি হবা সেটার জন্য হচ্ছে bondipathshala.live এই ওয়েবসাইটে গেলে খুব সহজে এই কোর্সটা জয়েন করতে পারবা। ঠিক আছে, আর কোর্সটা অরিজিনালি ভালো, মানে করতে পারো আর কি, হাইলি রিকমেন্ডেড। ওকে, ঠিক আছে, এখন আসো আমরা অঙ্ক করি। তাহলে এটার পরটা তো বুঝে ফেললাম, এইবার আসো, মনে করো তোমাকে কোনো একটা অঙ্কের মধ্যে দিল এই জিনিসটা যোগজীকরণ করতে হবে, কেমনে করবা? এমসিকিউতে আসছে, মনে করো এমসিকিউতে। তাইলে তুমি জানো হচ্ছে ln x এর যোগজ হচ্ছে x ln x মাইনাস x, তুমি ln x কিউব করতে পারো না, তাহলে এই 3কে বাইরে আনবা, 3 ln x ইন্টিগ্রেশন, সেক্ষেত্রে এই 3 বাইরে, বাদ বাকি ওই যে ln x dx, তাহলে 3 ইন্টু x ln x মাইনাস x প্লাস c, এটা হচ্ছে উত্তর। সো এমসিকিউতে আসলে এমনি খুব সহজে করা যায়। এখন আসি এবারে এই জিনিসটা, এইটা বেশ ভালো একটা সূত্র এবং এটা পরীক্ষায় প্রচুর আসে, গত বছর ব্যাপক এমসিকিউ আসছে, এর আগের বছরগুলোতে আসছে। এমসিকিউর টেকনিকটা কি, মেইন জিনিসটা হচ্ছে এরকম যে তোমার কাছে যদি একটা e পাওয়ার x থাকে এবং তার সাথে যদি দুইটা ফাংশন থাকে, এই দুইটা ফাংশনের একটা ফাংশনকে অন্তরীকরণ করলে আরেকটা ফাংশন যদি পাওয়া যায়, এই সেটআপটাকে যদি বলে যোগজীকরণ করতে। কি বললাম, একটা e পাওয়ার x আছে, ওর সাথে দুইটা ফাংশন যোগ আকারে আছে, ফাংশন দুইটার বৈশিষ্ট্য এমন যে একটাকে যোগজীকরণ করলে আরেকটা পাওয়া যাচ্ছে। এই ওভারঅল এই সেটআপটার যোগজের ভ্যালু হচ্ছে e পাওয়ার x ইন্টু প্রথম ফাংশনটা, মানে যাকে অন্তরীকরণ করলে পরেরটা পাওয়া যায় প্রথমটা, ওই e পাওয়ার x আর প্রথম ফাংশনটার গুণফল হবে টোটাল যোগজ।
আমি তোমাকে ম্যাথ দেখাই, তাহলে ক্লিয়ার হবে। লাইক মনে করো এই কোশ্চেনটা এখানে একটা হচ্ছে ই পাওয়ার এক্স, ওর সাথে গুণ আকারে আছে হচ্ছে সাইন 3x, এবং সাথে আছে 3/sec x, মানে হচ্ছে কি 3 cos 3x। তুমি বলো আমাকে, এই জিনিসটাকে ধরে যদি অন্তরীকরণ করি এই পুরো জিনিসটা আসে না? ব্যাক আসে কিন্তু। তো এরকম পার্সনের কোনো কাউকে যদি যোগজীকরণ করতে হয় তাহলে যোগজের মানটা কত হবে? ই পাওয়ার এক্স ইন্টু সাইন 3x প্লাস সি হবে না? তাহলে দেখো ই পাওয়ার এক্স ইন্টু সাইন 3x প্লাস সি, এইটা হলো উত্তর। বোঝা গেছে? এই হলো বিষয়। এবার এই কোশ্চেনটা দিকে দেখো, এখানে আছে ই পাওয়ার এক্স, একটার মধ্যে এক্স এর পাওয়ার হলো -1 যোগ পরেরটার ক্ষেত্রে এক্স এর পাওয়ার হলো -x⁻²। এইবার বলেছে পুরোটাকে যোগজীকরণ করতে। তাহলে তুমি বলো এই জিনিসটাকে অন্তরীকরণ করলে এই মাইনাস সামনে আসবে, মাথার পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ এইটা হয়ে যাবে না? বলো ঠিক কিনা? তাহলে দেখো এইটাকে অন্তরীকরণ করলে এটা আসে, তাহলে আমার যোগজটা কত হবে? ই পাওয়ার এক্স ইন্টু এক্স ইনভার্স মানে বাই এক্স, তাহলে ই পাওয়ার এক্স বাই এক্স হবে আমার যোগজ। ঠিক আছে? এরপরের কোশ্চেনটা সেম টাইপের, খেয়াল করো। তোমার এখানে আচ্ছা এটা একটু তোমাকে দেখাই, এটা খুব গুরুত্বপূর্ণ। এটার আগে একটু এটা দেখায় নি, তারপরে দেখাচ্ছি। একটু আকপিচ করি একটা। খেয়াল করো এখানে আছে ই পাওয়ার এক্স, তার পাশাপাশি cos x প্লাস cos x ইন্টু tan x মানে সাইন বাই কস। সিলেট বোর্ডে গত বছরই আসছে না, 22 সালে আসছে। খেয়াল করো ই পাওয়ার এক্স, এটা কাটাকাটি যাবে, তাহলে এখানে হবে সাইন এক্স, এখানে হবে cos x dx। তাহলে খেয়াল করে দেখো এটাকে অন্তরীকরণ করলে এটা আসে ই পাওয়ার এক্স সাইন এক্স হবে উত্তর। তাহলে ই পাওয়ার এক্স সাইন এক্স হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো? ম্যাথ তো ইজি। এখন তোমাকে সূত্রের আরেকটা ভার্সন দেখাই। এই ভার্সনটা হচ্ছে এরকম, যদি এরকম হয় যে তুমি ই পাওয়ার এক্স এভাবে পাও নাই, তুমি পেয়েছো ই পাওয়ার এ এক্স, মানে ই পাওয়ারের সাথে একটা সহগ আছে, মানে কি বলে এক্স এর বদলে লিনিয়ার ফাংশন আছে, লাইক ই পাওয়ার এক্স। সেই ক্ষেত্রে সূত্রটা আসবে এরকম যে প্রথম ফাংশনকে অন্তরীকরণ করলে দ্বিতীয় ফাংশন আসে, ঠিক আছে? কিন্তু এই যে এক্স এর যে সহগটা, এই এক্স এর সহগটা প্রথম ফাংশনের সাথে যদি গুণ আকারে থাকে, সেই ক্ষেত্রে উত্তরটার মধ্যে ই পাওয়ার এক্স হবে আর এফ অফ এক্স গুণ হবে। আশা করি পুরো কথাটা মাথার উপর দিয়ে গেছে। দেখাই তোমাকে। মানে যদি এমন হয় নর্মাল যেটা ছিল যে সাইনকে অন্তরীকরণ করলে হচ্ছে cos x চলে আসে, এই জিনিসের সাথে আমি ই পাওয়ার এক্স গুণ করতাম, যোগজীকরণ করলে আমরা লিখতাম হচ্ছে ই পাওয়ার এক্স সাইন এক্স, এমনি লিখতাম। ঠিক? এখন ওরা বললো যে দেখো যদি এমন হয় ই পাওয়ার এক্স এভাবে না থাকে, যদি ই পাওয়ার এ এক্স থাকে, তাহলে এবং মানে ফরম্যাটটা এরকম, যদি এখানে এ থাকে এবং এখানেও এ থাকে, যদি এই দুই জায়গাতে এ থাকে, এই এক্স এর সাথে আর প্রথম ফাংশনের সাথে এ, সেই ক্ষেত্রে আমার ই পাওয়ার এ এক্সটা হুবহু বসবে আর ওর সাথে প্রথম ফাংশনটা বসবে, এই এ বসবে না। এটা হবে উত্তর। অর্থাৎ ই পাওয়ার এ এক্সটা হুবহু বসে আর জাস্ট প্রথম ফাংশনটা বসে, এ বসে না। বুঝছো? ম্যাথ দেখাই আরো ক্লিয়ার হবে, এমসিকিউ দেখাই আরো ক্লিয়ার হবে, সমস্যা নেই, ভয় পেও না। তুমি যে এখানে ভয় পাওয়ার ভান ধরো ওইটা আমি জানি, মানে তোমার যখন মনে হয় যে হ্যাঁ ভয় মনে হয় শুরু হবে, আমার মুখস্থ আছে ওইটা, সমস্যা নাই, তোমাকে আমি হেল্প করে দেবো, টেনশন নাই কোনো। খেয়াল করো তোমার এখানে ই পাওয়ার আছে 10x, এক্স নাই 10 আছে, এবং এখানেও একটা 10, তারপরে দেওয়া লন, এবং এই লনের অন্তরজ দেওয়া এখানে। এটা হলো একটা ফরম্যাট। খেয়াল করো এইখানে 10 আছে, এখানেও 10 আছে, বা এই দুটো যদি না থাকতো তাহলে বাকিটা হুবহু আগের সূত্র, মানে ই পাওয়ার এক্স লন এক্স এর অন্তরজ 1/x এরকম। তাহলে এই ক্ষেত্রে আমার জিনিসটা অ্যান্সারটা আগের মতোই। অ্যান্সারটা কি? যে কোয়েশ্চেন যা আছে মানে ই পাওয়ার এক্স এর পার্টটা ওইটা হুবহু লিখবা, আর প্রথম ফাংশনটা লিখবা, এইসব 10 টুন লিখবা না, লাইক লন এক্স, তাহলে ই পাওয়ার 10x লন এক্স প্লাস সি, এটাই হবে কারেক্ট অ্যান্সার। বুঝছো? ম্যাথগুলো কিন্তু ইজি। এখন আসো পরবর্তী আমরা যাবো হচ্ছে নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে। নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে যেটা হয় যে তোমাকে ওরা একটা ফাংশন দিয়ে দেয়, দিয়ে ওরা হলো
যোগজীকরণ করতে বলে। বাট যোগজীকরণের সময় ওদের যেটা হিসাব থাকে যে ওরা একটা লোয়ার লিমিট দেয়, একটা আপার লিমিট দেয়। এবার ওরা আশা করে তুমি ওদেরকে যোগজীকরণের ফাংশন না দিয়ে একটা সংখ্যা দিবা। তাহলে কেমনে কি কাজ করতে হয় সেটা একটু দেখি। তো সেক্ষেত্রে যেটা হয়, মেইন যেটা থিওরেম সেটা হলো যে এটাকে আমি যোগজীকরণ করলে নতুন একটা ফাংশন হবে যোগজীকরণের উত্তর। লিখার পরে আমি দিব থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের পরে আমি নিচের ফাংশনটা এখানে, উপরের ফাংশনটা এখানে লিখবো। দেন এবার এক্স এর বদলে, এই ফাংশনের মধ্যে এক্স এর বদলে আমি উপরেরটা আগে বসাবো, উপরের ভ্যালুটা আগে বসাবো, লাইক এফ অফ বি। এরপরে নিচের ভ্যালুটা আমি বসাবো, লাইক এফ অফ এ। এই দুটাকে বিয়োগ করবো, তাইলে আমার উত্তর আসবে। এইটা হচ্ছে সিস্টেমটা। এখন তাকায় দেখো, এই জিনিসটা তুমি ক্যালকুলেটারেই করতে পারো অ্যাকচুয়ালি। আমি তোমাকে দেখাই দিচ্ছি, লাইক এইটা তোমাকে একটা পরীক্ষা অঙ্ক দিল, ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছে, যে নিচের লিমিট -1, উপরের লিমিট x1, আর ফাংশনটা, মেইন ফাংশনটা হচ্ছে x²। এই হলো বিষয়। তাহলে এখন কেমনে করবা? কাজ খুবই সহজ। তুমি যে কোনো ক্যালকুলেটর, তোমার কাছে যেইটা অ্যাভেলেবল আছে, তুমি যে কোনো ক্যালকুলেটর নিবা। নেওয়ার পরে এইখানে হচ্ছে তুমি লিখবা, দাঁড়াও, ইএক্স। তো ধরো আমি ইএস ক্যালকুলেটর নিলাম, মানে যাতে এটা কি আসলো, আমি মনে করো ইএস প্লাস ক্যালকুলেটর নেব, ইএস প্লাস, এটা অনেকের কাছে আছে। ইএক্স ক্যালকুলেটরের ক্ষেত্রেও টেকনিক একই। খেয়াল করো, তুমি খুঁজবা যোগজীকরণ চিহ্ন কই, এই যে এই বাটনটা যোগজীকরণ, দেখা যাচ্ছে তো? দেখি, ক্লিয়ারই আছে, সমস্যা নেই। আরো ক্লিয়ার মনে হয় করা যায়। খুবই ক্লিয়ার, কোনো সমস্যা নেই। খেয়াল করো, এই চিহ্নের নিচে তুমি দিবা হচ্ছে লোয়ার লিমিট -1, উপরে দিবা হচ্ছে আপার লিমিট +1, আর এই ফাংশনটার মধ্যে তুমি লিখবা হচ্ছে x²। x হচ্ছে এই যে লাল দেওয়া, আলফা দিয়ে লাল আসবে, স্কোয়ার ইকুয়াল চাপো 2/3 হচ্ছে উত্তর। বুঝছো? মানে একবারে নির্দিষ্ট জগৎ, তোমাকে অনেক কষ্ট করে কিছু করতে হবে না, ইজিলি চলে আসবে। নির্দিষ্ট জগৎ ইজিলি চলে আসবে। লাইক এটা একটা অঙ্ক, সেম এক্ষেত্রে সবগুলোর নিয়ম একই মোটামুটি, যে নিচে হচ্ছে 0, উপরে হইলো 1, নিচে 0, আর ফাংশনটা হচ্ছে x²/x³ +2 ইকুয়াল চাপো 0.135 আসছে। এখন তোমার কাজ হবে হচ্ছে যে 0.135 আসলো, তুমি মনে করো একটা করে বিয়োগ দিয়ে দেখবা যে কোনটার মান সেম। যেটার মান সেম এটার জন্য বিয়োগ ফলটা 0 হবে, যেহেতু দুইটাই সেম এজন্য। লাইক -1/3, কারণ 137 বারবার চেক করতে আমার বোরিং লাগে আর কি, আমি এই জন্য বিয়োগ করি সবসময়। 3/2 ইকুয়াল চাপি, এইটাই 0 আসছে, তাহলে এটাই অ্যান্সার। মানে কেন 0 আসছে? বিকজ বিয়োগের আগে যা পরেও তা সমান দেখেই তো 0 আসছে, তাহলে এটা সমান এটাই আর কি, এই জন্যই 0 আসছে। বুঝছো? তাহলে বাকিগুলো আমি এমনি চেক করতে পারতাম, যদি অন্য কোনো সঠিক হইতো তাহলে এটা 0 আসতো না, অন্যগুলো 0 আসতো। মানে দুইটা ইকুয়াল দেখেই তো একটা থেকে একটা বিয়োগ করলে 0 আসে, তার মানে ইকুয়াল আর কি। এখন 0.135 আমি একটা করে বসাইতে আবার চেক দিতে হইতো 135 আছে কিনা, এটা আমার কাছে বোরিং লাগে। ওকে, ওই জন্য আমি দুইটা ধরে খালি বিয়োগ দিই, ওইটা বেটার, টু স্মার্ট আর কি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কনসেপ্ট অফ এরিয়া। এরিয়া নিয়ে দেখবো, ক্ষেত্রফল নিয়ে দেখবো। ক্ষেত্রফলের টেকনিকটা হচ্ছে এমন যে তোমার কাছে ওরা একটা x অক্ষ দেয়, তারপরে একটা y অক্ষ দেয়, দেওয়ার পরে বলে যে দেখো এইটা একটা ফাংশন y = f(x). এখন এই ফাংশনের এই জায়গার থেকে এই জায়গার মধ্যে যতটুক জায়গা আছে এই জায়গাটা তুমি বের করো। লাইক বলে দেয় x = a, x = b। তো সেক্ষেত্রে তোমার যদি এরিয়া বের করতে হয়, তুমি যেটা করবা সেটা হচ্ছে এরিয়ার মানটা হবে হলো ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট থেকে আপার লিমিট, এখানে লিখবা, আর x এর মান তো দেওয়া, তুমি এখানে লিখবা dx। এরপরে এই জায়গাটায় তুমি y এর ভ্যালু বসাবে x এর মাধ্যমে, লাইক f(x). এই যে, বুঝছো এইটা? এবং এটার অঙ্ক কিন্তু আমরা মাত্রই করেছি, মানে এগুলোই তো মাত্র করলাম। এই যে এই জিনিসটার কেমনে সলভ করতে হয় এটা কিন্তু আমি মাত্র দেখাইছি, এই জিনিসটা কেমনে সলভ করতে হয়। নিচে a, উপরে b থাকবে, dx f(x) কেমনে সলভ করতে হয় ম্যাথ করে দেখাই, ক্লিয়ার লাগবে। যেমন মনে করো খুব সহজ, এমসিকিউতে খুবই ইজি আসে, এমসিকিউতে এত কঠিন কিছু আসেই না। যেমন এমসিকিউতে প্রথম যে কোয়েশ্চেনটা করলো সেটা হচ্ছে এই বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে কতটুক ক্ষেত্রফল তৈরি হবে। এটা কোনো অঙ্ক? তুমি বলো, মানে অনেস্টলি বলো, এটা কোনো অঙ্ক?
এই যে একটা বৃত্ত, তো বললো এই বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে, এই যে চতুর্ভাগ, এই চতুর্ভাগে কতটুক এরিয়া আবদ্ধ হবে। তাহলে আমরা জানি যে কোনো বৃত্ত দ্বারা যে কোনো বৃত্তের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই বৃত্তর কেন্দ্র মূল বিন্দুতে, তাহলে ও মূল বিন্দুর সাপেক্ষে একদম সুষম। তাহলে চতুর্ভাগ হচ্ছে 4টা, তাহলে পাই আর স্কোয়ার তো 4 ভাগ মিলে, তাহলে যে কোনো এক ভাগ কি ওর 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ পাই আর স্কোয়ার 4 হচ্ছে যে কোনো 1 ভাগের এরিয়া। মানে এটা তো এমনি বোঝা যায়, এটা তো নর্মাল জিনিস। তাহলে এখন তোমার এইটা হইলো আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ারের জায়গায় লিখবা 36, তাহলে 36 পাই বাই 4 মানে 9 পাই। 9 পাই হইলো উত্তর, এটুকুই, আর কিচ্ছু নাই। পরবর্তী অঙ্কে যাও, কিছুই নাই। বললো এই উপবৃত্তের ক্ষেত্রফল কত। খেয়াল করো, উপবৃত্তের সমীকরণ যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, সেক্ষেত্রে ওর টোটাল এরিয়া হবে, টোটাল এরিয়া উপবৃত্তের টোটাল এরিয়া হবে হলো পাই ইন্টু এ ইন্টু বি, মানে এই দুইটার গুণফল ইন্টু পাই। তাহলে যদি বলে এই উপবৃত্তের ক্ষেত্রফল কত, তোমার এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, তাই না, স্কোয়ারের ভিতরের অংশ, তাহলে পাই 4 5, তার মানে 20 পাই হবে উত্তর, 20 পাই হবে উত্তর। বুঝা গেছে, 20 পাই হবে উত্তর। আচ্ছা, এবার এদিকে আসো, এবার এদিকে আসো, খেয়াল করো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা হচ্ছে অনেকটা রেগুলার থিম, যেটা সেই অনুসারে যে তোমার বক্ররেখার সমীকরণটা দিয়ে দিয়েছে যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তারপরে দুইটা রেখা দ্বারা আবদ্ধ, একটা হচ্ছে x ইকুয়াল টু 5 আর একটা হচ্ছে x ইকুয়াল টু 2, তার মানে এরিয়াটা হচ্ছে x ইকুয়াল টু 2 থেকে 5 আর এখানে dx। এইখানে আমি x এর মাধ্যমে ফাংশন লিখবো, লাইক x স্কোয়ার। এইটা হলো আমার অঙ্কটা, মাত্র যেটা দেখাইলাম যে আমি x এর লোয়ার লিমিট আপার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 5, x এর মান যেহেতু লিখেছি এখানে লিখতে হবে dx, এবং ভিতরে আমি y এর মানটা লিখবো, বাট y এর মান কার মাধ্যমে লিখবো, x এর মাধ্যমে, x এর মাধ্যমে লিখবো। তাহলে এটা তুমি একটা ক্যালকুলেটর নাও হাতে, ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, যে কোনো ক্যালকুলেটর। আমরা তো একটু আগে ES প্লাস দিয়ে দেখেছি, আমরা চলো EX দিয়ে দেখি। EX দিয়ে আমরা এখন দেখব, লাইক এখানে তুমি হচ্ছে সুন্দর মতন, কই এটার কোনটা, এই চিহ্ন, নিচে হইলো 2, উপরে হইলো 5, আর এখানে হইলো তোমার এক্স স্কোয়ার, একবারে ক্লিক করো, 39 হবে অ্যান্সার। এই দেখো 39 হচ্ছে অ্যান্সার। বুঝছো, পরীক্ষায় কিন্তু এগুলো আসে, পরীক্ষায় এগুলো আসে। তারপরের অঙ্কে যাই, এইবার দেখো কি বললো, এটা হুবহু অঙ্ক, হুবহু অঙ্ক। এটা বললো যে দেখো y ইকুয়াল টু এক্স স্কোয়ার হচ্ছে আমার ফাংশন, এটা x অক্ষ, x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 3, এগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্র বের করতে হবে। তাইলে তোমার এখানে পড়াটা কিন্তু ইজি, আসলে দেখাচ্ছি কিরকম। x অক্ষ, y অক্ষ, y ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা পরাবৃত্ত। আচ্ছা, বললো যে এটা x অক্ষ দ্বারা আবদ্ধ কতটুক, x অক্ষটা যাচ্ছে x ইকুয়াল টু 0 মানে y অক্ষ, এবং x ইকুয়াল টু 3, লাইক এই রেখাটা, এই তিনটা দ্বারা কতটুক এরিয়া ওর আবদ্ধ হবে, তো দেখেই বোঝা যাচ্ছে এই তিনটা দ্বারা ওর এই পরিমাণ এরিয়া আবদ্ধ হবে, তাই না, এই তিনটা দ্বারা এই পরিমাণ এরিয়া। বাট x ইকুয়াল টু 0 কেন বললো আমি জানি না, আসলে x ইকুয়াল টু 0 বলার তো কোনো কারণ নেই, ওখানে আবদ্ধ হয়ও না আসলে। যাক, এই এরিয়াটা, তো এই এরিয়ার ক্ষেত্রে আমার ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এইটার ও বুঝছি, মানে এটা হচ্ছে সরলে বুঝছি, এটা x ইকুয়াল, এটা লোয়ার লিমিট আর কি, এটা হচ্ছে আপার লিমিট, 5 বলেছে না নাকি 3, এটা হচ্ছে আপার লিমিট। তাহলে এরিয়া কেমনে পাবা, তুমি সুন্দর মতন লিখবা ইন্টিগ্রেশন লোয়ার লিমিট আপার লিমিট, x এর মান এখানে dx, আর ফাংশনটা এখানে x এর ভ্যালু লিখবো, মানে y এর ভ্যালু লিখবো x এর মাধ্যমে। তাহলে y এর ভ্যালু x এর মাধ্যমে লিখলে কি হয়, x স্কোয়ার। এখন তুমি সুন্দর করে ক্যালকুলেটর হাতে নাও, নেওয়ার পরে ইজিলি অ্যান্সারটা বের করে ফেলো, লাইক এই কোশ্চেনের ক্ষেত্রে দেখি তো কত, নিচে 0 উপরে 3 এক্স স্কোয়ার, নিচে 0 উপরে 3 এক্স স্কোয়ার, তাহলে উত্তর হবে 9, উত্তর হবে হচ্ছে 9। বুঝছো, ইজি কিন্তু। পরের অঙ্কে আসো, এইখানে যেমন এই অঙ্কটা বললো চিত্রের ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল কত হবে, যে এই উপবৃত্ত, মানে এই কি বলে এটাকে নাম জানি কি, পরাবৃত্ত, আর এই যে বক্ররেখা y ইকুয়াল টু -x, ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল কত হবে, ছায়া ঘেরা অংশ। এখন এইটা বুঝবা কেমনে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল কত, এইটার একটা টেকনিক আছে। যদি তুমি এরকম দেখো যে দুইটা রেখা দ্বারা আবদ্ধ, সেক্ষেত্রে আমার লোয়ার আপার দেওয়া নাই, জাস্ট এই আবদ্ধ এরিয়া, তখনকার টেকনিকটা হচ্ছে আমি এখান থেকে আগে ছেদ বিন্দু বের করবো। ক্লিয়ার দেখা যায়, আমি আগে ছেদ বিন্দু বের করবো। তাহলে এটা একটা ছেদ বিন্দু, এই যে এই বক্ররেখা আর এই বক্ররেখা ছেদ বিন্দু, এটা একটা,
এটা তো মূল বিন্দু, এটা তো 0 0, এটা মূল বিন্দুতে কোনো ইস্যু নাই। বাট এটা হচ্ছে আরেকটা ছেদ বিন্দু, এটা একটু বের করতে হবে কষ্ট করে, কষ্ট করি, সমস্যা নেই। খেয়াল করো, আমার y ইকুয়াল টু হলো -x আর ফাংশনটা হলো y ইকুয়াল টু x স্কয়ার। তাইলে আমার এখানে এটার মানটা এখানে বসাই দিলে -x ইকুয়াল টু x স্কয়ার বা x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 0, x কমন নিয়ে ফেললে x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে হয় x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু -1। এটা হচ্ছে x এর দুইটা মান। তো সেই ক্ষেত্রে x ইকুয়াল টু 0 একটা, x ইকুয়াল টু -1 আরেকটা। তাইলে যদি x এর মান -1 হয় সেক্ষেত্রে y এর মান কত হবে? +1 হবে। তাহলে দেখো আমার কিন্তু দুইটা বিন্দু চলে আসছে, দুইটা বিন্দু কিন্তু আমার কাছে চলে আসছে, দুইটা বিন্দু আমার কাছে চলে আসছে, ছেদ বিন্দু দুইটা চলে আসছে। এখন আমি যেটা করব, যে ছেদ বিন্দু তো আসছে, ভেরি গুড। এবার আমি ছেদ বিন্দু বরাবর আমি x মানে ছেদ বিন্দু দ্বারা ছেদ বিন্দুগামী এখানে দুইটা সমান্তরাল x ইকুয়াল টু সামথিং রেখা আঁকবো। তাইলে আমার লোয়ার লিমিট আপার লিমিট পাওয়া যাবে। লাইক এটা হচ্ছে x ইকুয়াল টু -1 আর এটা হচ্ছে x ইকুয়াল টু 0। তাহলে আমার লোয়ার লিমিট আর আপার লিমিট চলে আসছে, একটা হচ্ছে x ইকুয়াল টু -1 আর একটা হচ্ছে x ইকুয়াল টু 0। আমি একটু তোমাকে বোঝার সুবিধার্থে দাঁড়াও, অন্ধকার করে দিই, তাহলে ক্লিয়ার দেখবা। ওকে, তাহলে ক্লিয়ার দেখবা, এই জায়গাটা একটু দেখো। এখন এরকম আসছে না তোমার, বোঝা যাচ্ছে তো নাকি? ক্লিয়ার বোঝা যাচ্ছে। মানে এখানে দুইটা সরল লেখা আর কি, লিমিট যাতে বসাইতে পারি। এইবার আমি করব কি, আমার কাকে যে এরিয়া বের করতে বলেছে দেখবা সেটার উপরের অংশে কোন গ্রাফ হচ্ছে y ইকুয়াল টু -x, আর যে কোনো পয়েন্টের নিচের অংশে কোন গ্রাফ সেটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার। তুমি করবা কি, উপরের ক্ষেত্রফলটা বের করবা বিয়োগ নিচের ক্ষেত্রফলটা। কি বললাম? উপরের অংশের ক্ষেত্রফল বিয়োগ নিচের অংশের ক্ষেত্রফল। আবার বলি, এই দুইটা লিমিটের জন্যই উপরের গ্রাফের ক্ষেত্রফল মাইনাস নিচের গ্রাফের ক্ষেত্রফল দেখাচ্ছে। তাহলে এরিয়াটা খুব ভালো করে বুঝিও। তাহলে এই যে আবদ্ধ এরিয়া, তো এটা হচ্ছে গিয়ে যে আপ এরিয়া, এমনি মনে রাখো। এটা আসলে আরো ভিতরে অনেক কনসেপ্ট আছে এবং আমি স্বাভাবিকভাবেই যে কোনো সিকিউ এর ক্লাসে এটা ডিটেইলে দেখানোর কথা, মানে আমি নিজেই দেখাই, বহুত কনসেপ্ট বুঝায় অনেক ঘটনা ঘটায় তারপরে দেখাই। বাট যেহেতু এমসিকিউর জন্য করছো, মনে রাখার সুবিধার্থে এটা বললাম যে উপরের দাগ দ্বারা যে এরিয়া তৈরি হবে এই দুই লিমিটের জন্য, সেই এরিয়া মাইনাস এই জায়গায় নিচের দাগ যেটা আছে যে বক্ররেখা, এটার জন্য এই এরিয়া। বুঝছো? তাহলে আপ এরিয়া মাইনাস ডাউন এরিয়া, মানে হলো ডাউন কার্ভের এরিয়া আর কি। বুঝে নাও বোঝার সুবিধার্থে। তাহলে আপ এরিয়া সিম্পল, তোমার এখানে কাজটা কি, আপ এরিয়ার ক্ষেত্রে লিমিট আমার দুইটা, -1 থেকে 0। তাহলে -1 থেকে 0 মাইনাস এই ডাউন এরিয়ার ক্ষেত্রেও -1 থেকে 0। এখন এই দুইটার মধ্যে ডিএক্স। আপ এরিয়া মানে কি, যে এই জায়গায় উপরে যে রেখাটা আছে সেটার y এর ভ্যালু, সেটার y এর ভ্যালু কত? -x। তাহলে এখানে তোমরা লিখবা -x। তারপরে নিচে যে বক্ররেখাটা আছে সেটার y এর ভ্যালু কত? x স্কয়ার। তাহলে এখানে লিখবা হচ্ছে x স্কয়ার, ডাউন কার্ভে। শেষ। এখন এটার জন্য যে উত্তর আসে, সিম্পল, এটুকুই অ্যান্সার। তোমাকে আমি দেখাই দিচ্ছি। ইন্টিগ্রেশন, এটা হলো -x, নিচে হচ্ছে আমার -1, উপরে হলো 0, লিখলাম মাইনাস ইন্টিগ্রেশন, এখানে হলো x স্কয়ার, নিচে হলো -1, উপরে হচ্ছে 0। ইজি কিন্তু, ইকুয়ালস অফ দাও 1/6, এটাই অ্যান্সার। ধরো 1/6 তো আসে নাই, এক সেকেন্ড, ভুল করার কথা নাই, একটু চেক দিই একটা, দাঁড়াও। সব ঠিক আছে, -1 থেকে 0 -x, মাঝখানে তো মাইনাস দেওয়ার কথা, সবই তো ঠিক। দাঁড়াও তো একটু ব্র্যাকেট দিয়ে দেখি, যদিও পার্থক্য হওয়ার কথা না আসলে। এটা ঠিক আছে, 1/6 হবে।
অ্যান্সারটা 1/60 হওয়া উচিত। ওকে, 1/60 অ্যান্সার রাখো। আচ্ছা, এখন আসো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, সিমিলার টাইপের, যে এইখানে আবদ্ধ এরিয়া। আমার কাজ কি? প্রথম কাজ হচ্ছে ছেদ বিন্দু বের করা। তো ওরা কষ্ট করতে দেয় নাই, চট্টগ্রাম বোর্ড ভালো মানুষ। তো ওরা করেছে কি, ওরা আমাকে ছেদ বিন্দু বের করে দিয়েছে, এ আর 0 ছেদ বিন্দু। তাহলে এই ছেদ বিন্দুর উপকারিতা কি? উপকারিতা হলো যে আমি খুব সহজে এখান থেকে এই লোয়ার লিমিট আপার লিমিট বের করে ফেলতে পারবো। x = 0, x = 4, লোয়ার আপার হয়ে গেল। এবার আমার যে টোটাল মানে যে এরিয়াটা বের করতে হবে, আবদ্ধ এরিয়া হবে হচ্ছে আপ এরিয়া মাইনাস ডাউন এরিয়া। তো সেক্ষেত্রে আপ এরিয়া বলতে আমাকে যে আবদ্ধ এরিয়া বলেছে, আবদ্ধ জায়গাটা, সেটা আমি দেখবো উপরের কার্ভ কোনটা, উপরের কার্ভের ওয়াই এর মানে উপরের কার্ভের জন্য এই লিমিট দিয়ে এরিয়া বের করব, মাইনাস নিচের যে দাগটা ওইটার জন্য এই লিমিট দিয়ে এরিয়া বের করব। তার মানে লিমিট কিন্তু দুই জায়গাতে সেম, 0 থেকে 4 dx মাইনাস 0 থেকে 4 dx। এরপরে আসি, খেয়াল করো এইখানে কিন্তু আমরা সবসময় y এর ভ্যালুটা লিখি, y = ওইটাকে x এর মাধ্যমে প্রকাশ করি, y = কে। আবারও বলছি, এই dx এর সাথে যে গুণ দেই এটা কিন্তু y dx, মানে y এর ভ্যালুটা গুণ দিই, বুঝো ভালো করে। এই যে দেখো f of x লেখা মানে কি, y = f of x না, f of x কে y = তো f of x কে আসলে y, মানে এখানে y এর মানটা লিখি কিন্তু x এর মাধ্যমে প্রকাশটা করি, y এর মান, এখানে y এর মান। তাহলে আমার উপরের যে ফাংশনটা, এখানে আমার উপরের যে ফাংশন, এখানে লেখা হচ্ছে আমার y = 4x লেখা উপরের ফাংশন, বাট আমার লাগবে কি y = তাহলে y = কত হয়, +-2x। আমি যেই অংশটা নিচ্ছি এটা কি পজিটিভ সাইড না, উপরের না, y ধনাত্মক, তো এখানে তাহলে y = 2x এখানে লিখতে হবে। তাহলে এখানেও যেহেতু ধনাত্মক অংশ তাহলে 2x। আচ্ছা, নিচের ক্ষেত্রে y = এর মানটা কত, x আসে, অনলি x। তাহলে নিচের অংশ ডাউনের ক্ষেত্রে এখানে আমি x দেব, শেষ, কাজ শেষ। এখন আমি ক্যালকুলেটর অ্যাপ্লাই করে দেব, এখন আমি ক্যালকুলেটরে এই জিনিসটা লিখবো। তাহলে খেয়াল করো আমার এই ক্ষেত্রে ধরো উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 0, এখানে হলো 2x, নিচে 4 নাকি 0, নিচে 0 উপরে 4, এইখানে হলো সিম্পল x। আচ্ছা, মাইনাস হচ্ছে ইকুয়াল চাপি 8 আসছে। অ্যান্সারে কি ভুল টুল হচ্ছে? যাক, এটার মধ্যে অ্যান্সার আমাদের 8 আসছে এবং এটাই সঠিক, কোনো সমস্যা নেই। 8 বর্গ একক, স্কয়ার ইউনিট। ওকে, তো এই হলো বিষয়। মানে ম্যাথগুলো কিন্তু ইজি, ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, মানে একটুখানি চেষ্টা করলেই দেখবো সবকিছু পেরে যাচ্ছ, সবকিছু পেরে যাচ্ছ। ওকে, ও বুঝছি, দেখি তো একটা মিনিট। অপশন মেবি এলোমেলো হয়েছে, আগেরটার অপশন, মানে যাই হোক তুমি তো বুঝছো জিনিসটা, মানে অ্যান্সারটা যা 8 হবে, এটা হবে না। তোমাদের কাজ হচ্ছে এবার এই অঙ্কগুলা একটু ভালো করে দেখা, ভালো করে মিলানো, একটু চেষ্টা করা, ম্যাথগুলাকে একটু বোঝার চেষ্টা করা, এগুলো একটু প্র্যাকটিস করে দেখা, এই কাজটা করো। আশা করি সামনে আমরা আবারও সেকেন্ড পেপারের ক্লাস নিয়ে আসবো। ওকে, তোমাদের কাজ এই যে ইন্টিগ্রেশনে আমি যেই ম্যাথগুলো করাই দিলাম, যেগুলো বুঝাই দিলাম, যা শিখাই দিলাম, তোমার মানে এখন সর্বোচ্চ কর্তব্য হচ্ছে এই ম্যাথগুলো খুব ভালো মতন প্র্যাকটিস করা, এবং এই অঙ্কগুলো করা শেষ হলে তারপরে তুমি টেস্ট পেপার থেকে যে কোনো টেস্ট পেপার খুলে অঙ্ক করা শুরু করে দিবা, বুঝছো? আমি তোমাদেরকে একদম মানে বলা যায় ম্যাক্সিমাম সব টাইপই করাই দিয়েছি। ওকে, তোমার কাজ হচ্ছে এখন টেস্ট পেপার খুলে প্র্যাকটিস করা, একটু করলে ইনশাল্লাহ ভালো মতন সবই গুছায় উঠতে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।